নদী তো মনে এখন অনেকটা সরে গেছে আবার। কোন দিকে যেতে হবে? এদিকেই যাই, এদিকেই যাচ্ছে নদী। এখান থেকে গেলে দেখা যাবে খানিকটা। হ্যাঁ, কিন্তু অনেকটা সরে গেছে। অনেক 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 না ছড়িয়ে দিয়েছে তো পারগুলো দিয়ে। পারগুলো দিয়ে দিয়েছে। আগে আসতে এখন এত ভিড়, এটা তো সপ্তাহের মাঝখানে, একটা রবিবার, এই বুধবার, সপ্তাহের মাঝখানে, রবিবারও না। এখন এটা পরিচিত হয়ে গেছে পিকনিকের অনেক ছেলেকে নিয়ে গেছে ফুটবল খেলতে ঘুরি ওরা। তোমার গত বয়সে ধরো আমার এই যে টাইমটায়, তখন এই জায়গাটা কেমন ছিল? রাস্তাটা ছিল না, পার্কটা ছিল, মানে আমি স্কুলে পড়ার সময় তিস্তা এদিক দিয়েই যাচ্ছি, মানে বেশ শব্দ করে যাচ্ছে এইখানে জল যাচ্ছে। ক্যান্সারের প্রজেক্টটা সময় আমরা একবার স্পারে এসেছিলাম একটু শুট করতে, ওই সময় কালবৈশাখী উঠেছিল, সেই তাণ্ডবটা আমি দেখেছি। সেই ওই পার থেকে আসছে, দেখা যায় যে আসছে। চলো না প্লিজ। প্রচন্ড দাম জলটা মনে একটু দেখা যাচ্ছে, জল একটু একটু দেখা যাচ্ছে, বাড়লে আর একটু আসবে, মনে হয় না আসবে। নম্বর স্পারে গেছিলাম একবার শুট করতে, সেখানে কিন্তু গত বছর তার আগের বছর 2023-এ গিয়েছি। 23-এর সময় সেখানে ভরা তিস্তা শুট করে হচ্ছে, ভরা তিস্তায়। 2024-এ যখন আবার গেছি সেই জায়গাটায়, কিন্তু তিস্তা আছে, সেখানে করোনার কারণে সাদা চাদর দ্বিতীয় দফাতে এখন চলে আয়। তার মানে লকগেট ছেড়েছে। লকগেট না, লকগেট না করলে থাকতে পারে।
ওই যে তার আগে ইয়ে নদীটা পাহাড়ের বৃষ্টি হলে যে গমনি রকমের নদীটা মিশছে যেটা তিস্তা, নৌকো টোকো তাও দেখা যায় না। জলটা যখন এদিকে ছিল তখন নৌকো নিয়ে ঘোরাতো, মানে বর্ষার সময় অনেকদিন ঘুরেছি আর কি, ওকে একটা পটিয়ে টুটিয়ে দুপাত্র খাইয়ে। প্রচন্ড বর্ষা হচ্ছে। বুবাই চিনছিস তো? বুবাই বোস, আমি বুবাই কালটু, তিনজনের জুড়ি। প্রচন্ড বর্ষা আর কুয়াশার মতো হয়ে গেছে, তার মধ্যে পটিয়ে টটিয়ে বুবাই খুব ভালো চটপট বন্ধুত্ব করে ফেলতে হচ্ছে। তখন ঘুরেছি বেশ একটা রোমহর্ষক ব্যাপার। খানিকক্ষণ যাওয়ার পর বোঝা যায় না পাটটা করে নৌকা যখন একটা ঘোরে গুলিয়ে যায়। ইন্টারেস্টিং। কিন্তু তিস্তা জলপাইগুড়ির নদী না, জলপাইগুড়ির নদী করলা, জলপাইগুড়ি নদী করলা। ওই তো ঠাকুর বিসর্জন থেকে শুরু করে আর নিত্য নৈমিত্তিক বহু কাজে। ওই পরিমল গোস্বামীর যে বইটার থেকে ওটা দেখি উনিও লিখেছেন যে তিস্তার পাটটা খুব সুন্দর, 54-এর দিকে লেখা, কিন্তু লোকজন খুব একটা আছে না, এটা খুব একটা আসতো না। হ্যাঁ হ্যাঁ, শুনশানি ছিল। এবং অদ্ভুত ব্যাপার, পরিমল গোস্বামী একটা খুব ইন্টারেস্টিং কথা লিখেছিলেন। এই তিস্তার পাশে ফেরার সময় ওই একটা মুসলিম লীগের কোনো একটা ইয়ে ছিল আর কি, যেখানে একটা সভা ছিল যেখানে হিন্দুরা ওদেরকে গাছ করে রেখেছিল যাতে কোনো অশান্তি না হয়। মানে এটা 1942 না 36? আমি ইয়েটা মনে নেই, বছরটা মনে নেই। হ্যাঁ ওই সময় মানে স্বাধীনতা তো আগে, বেশ আগে, মানে তখন একটা 44 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি যেহেতু ওইখানে যে তিস্তার বর্ণনা পেয়েছি পরিমল গোস্বামীর বইয়ে, এইখানে একেবারে পাল্টায়নি আর কি, মানে এটা খুব পাল্টেছে তা নয়। না না, নদী প্রকৃতি খুব একটা পাল্টা হয়েছে, একই রকম থাকে। শুধু ইম্পর্টেন্ট জিনিস, তোমাকে মানে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে তলায় উঠতে গিয়ে লেখার কথা ভাবলে কিভাবে এরকম একটা উপন্যাস মানে হতে পারে। আমার ধারণা মানে বাংলা ভাষায় এরকম উপন্যাস কম হয়েছে হয়তো, বাট এইরকম চলনের লেখা এরকম উপন্যাস আমি পাইনি আর কি। মানে অসম্ভব ব্যতিক্রমী একটা উপন্যাস, মানে উপন্যাসটা হয়তো আরো সময় যাবে যখন এটা বিশাল রেকগনিশন পাবে একটা সময় পর। তো মাথায় এলো কিভাবে, এই যে স্বাভাবিক প্রশ্ন আর কি। মাথায় তো একভাবে আসেনি, মানে এটা কি তুমি বসো, চলে হ্যাঁ বসে স্বাভাবিক শুনি আর কি। না একটু তাহলে মানে এই সংক্ষেপে একটু তাহলে মানে পরিবারের কথা বলতে হবে। হ্যাঁ হ্যাঁ একদম অনেকক্ষণ দাঁড়িয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না এটা গুরুত্ব মানে এমন কিছু না। আমার ঠাকুরদা প্রথম বিশ্বযুদ্ধ নাগাদই চলে আসে, শুরু হওয়ার মুখোমুখি বিক্রমপুর থেকে। তার বাবারও যাওয়া আসা ছিল জলপাইগুড়ি, তখন রাইজিং। ঠাকুরদা ম্যাট্রিক পাস করেছিল, ভালোভাবেই পাস করেছিল। তো তখন যারা ম্যাট্রিক পাস করতো মোটামুটি ইংরেজি জানতো, হাতের লেখা সুন্দর হতো। আর ঠাকুরদার বন্ধু ছিল গ্রামতুতো বন্ধু, সে ছিল এই নবাব বাড়ির জামাই। তো দুজন মিলে জলপাইগুড়িতে সেটা প্রেস খোলে, এখন গ্রন্থভারতীর ঠিক উল্টো দিকে এন চক্রবর্তীর যে দোকানটা তার পেছনে। তো মনে থাকতে পারে ওর নিচে একটা লোক বাঁধাই করতো, মানে ওইটা হচ্ছিল ওই প্রেসের আর কি অবশিষ্টাংশ, তলায় বাঁধাইখানা ছিল তো। আর আমার মামার বাড়ি বিশুদ্ধ ঘটি, কলকাতার কাছাকাছি। দাদুও মোটামুটি কাছাকাছি সময় সেন্ট্রাল ডুয়ার্সে চাকরি নিয়ে চলে আসে, শিকারি ছিল, প্রচুর বাঘ মেরেছে সাহেব ম্যানেজারদের সাথে। এইটা বলার কারণ কি, দেশভাগের এই সমস্যাটা আমাদের ভোগ করতে হয়। আবার ওই জলপাইগুড়ির পুরনো পরিবারগুলোকে সঙ্গে মানে যারা আগে অনেক আগে থেকে এসছে ওদের সঙ্গে আলাপ ছিল। তো এদেরই উত্তর সুরদের মধ্যে আমি ছোটবেলা থেকে টুকরো টুকরো গল্পগুলো শুনতাম। শুনতে 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 একটা স্ট্রাকচার এসছিল, কিন্তু মানে এটা প্রথমে রহস্য উপন্যাস হবে এরকম ভেবেছিলাম একটা, তখন বয়স কম ছিল, লেখাই। তারপরে ওটা মানে এটা কিরকম ভাবে মানে কি বলবো, মানে টোনটা পাচ্ছিলাম না। স্ট্রাকচারটা পেলেও টোনটা পাওয়া যাচ্ছে, টোনটা না পাওয়ার কারণ আমার ওই গল্পগুলোই সম্বল ছিল, ইতিহাসটা জানতাম না। এত গল্প ছিল না, তারা অভিজ্ঞতা বলেছে, ওইটা জানার পরে তখন টোনটাকে পাওয়া গেল, যেন এইবার তাহলে লেখা যেত। ও তুমি ওই ইতিহাসের গল্পগুলোকে ম্যাচ করে লিখে? শুধু গল্প না, তারা তো আমি যখন শুনেছি স্কুল টাইমে, এবার তারা গল্প বলেছেন, তাদের আমি কিছু ওই গল্পের টানেই শুনেছি।
কিন্তু ইতিহাসটা না জানলে ও যে গল্প বলছে, যেমন উপন্যাস থেকে উদাহরণ দিয়ে একটা হচ্ছিল গান্ধীজির আসার ব্যাপারটা। তো এই গল্প আমি অনেকের কাছে শুনেছি, যেমন রবি বাবু বেঁচে ছিল, রবি শিকদার, সবাই বলতেন গান্ধী জয়ন্তী তো করতেন। কিন্তু ঘটনা হচ্ছিল যে ওর আসার ফলে যে শহরে উদ্দীপনা, ওইটা তো পাচ্ছি না। ওনারা সবাই নিজেদের অভিজ্ঞতার কথা বলছেন, কেউ দেখতে গেছেন, সার্বিক এইটা আমি ইতিহাসটা না পড়লে পেতাম না। এবার এই ধরনের উপন্যাস লেখার জন্য যে ইতিহাসের উপাদানটা দরকার না, সেটা না অ্যাকচুয়ালি থাকে সংবাদপত্র, মানে দৈনন্দিন জীবনটা জানতে হবে। ওই সময় লোকে কি খেত, কি পড়তো, কোন সিনেমা দেখতো, কোন যাত্রা আসতো, দাম জিনিসপত্রের কেমন ছিল, তার পাড়ার সঙ্গে পাড়ার ফুটবল ম্যাচ নিয়ে গন্ডগোল হচ্ছে কি হচ্ছে না, এগুলো খবরের কাগজ থেকে পাওয়া যায়, ইতিহাস থেকে এগুলো পাওয়া যায়। ইতিহাস রাজেরা যারা কথা থাকে, তা এইখানে মুশকিল কি পৃষ্ঠতা বেরোতো, জনমত বেরোতো, এদের পুরনো কপি মানে খুব দুষ্প্রাপ্য, সেগুলোকে উপন্যাসটা জমতো, অল্প কিছু পাওয়া গেছে। ওইগুলো পড়ে আমি না ব্যাপারটা বুঝলাম যে আচ্ছা শহরটা এইরকম ছিল। মানে আগে যেটা ছিল বিভিন্ন লোকের স্মৃতিচারণের মধ্যে দিয়ে ফুটে ওঠা শহরের একটা চেহারা, সেটা ঠিক শহরের মানে একটা কাজ পাওয়া যাচ্ছিল, পুরোটা ধরা পড়লো আর কি, ব্যাপারটা এইরকম ছিল। তো জনমত বা ত্রিশ্রোতা পাওয়া যাচ্ছে না। তা এইবার না এই জায়গাটা আমি একটু কনফিউজড হয়ে গেছি। আমি যেভাবে লিখতে যাচ্ছি, মানে টোনটা যখন বুঝতে পারছি এইভাবে লেখা উচিত, তো সেটা মানে একটু ক্লাসিক উপন্যাস টাইপেরই হবে, মানে ওরকম রহস্য রোমাঞ্চ বা এরকম ঘটনাবহুল ব্যাপার স্যাপার নয়। কিন্তু ওর জন্য যে উপাদানগুলো দরকার না, ঠিক হচ্ছে না। মানে ওই কয়েকদিন 2-3 বছরের বোধহয় জনমত বা ত্রিশ্রোতা পেয়েছিলাম, তাও সাইয়ের পরে, স্বাধীনতার পরে। তার থেকে একটা আন্দাজ করা যাচ্ছে যে বস্ত্র প্রতিষ্ঠান লিখছে, আমরা 40 বছরের প্রতিষ্ঠান, ঠিক আছে, তার মানে আগে ছিল, বিজ্ঞাপন টিজ্ঞাপন থেকে বোঝা যাচ্ছে। তখন হচ্ছিল ওই আমি দাদুর একটা ডায়েরি লিখেছিল, আমার মায়ের যে বাবা, শিকার জীবনের অভিজ্ঞতা নিয়ে ডায়েরি খণ্ড দুটো হারিয়ে গেছে, আমি পড়েছিলাম। তো ওখানে কিছু সাহেব টাহেবের নাম ছিল, আমার হঠাৎ ওইটা মনে পড়লো, আছে জলপাইগুড়িতে তো প্রচুর ইংরেজ কাজ করে গেছে, চা বাগানের ম্যানেজার ছিল, এই ছিল, বড় বড় পোস্টে ছিলেন। এবার ইউরোপীয়দের ব্যাপার আছে, ওরা ইতিহাসটাকে সুন্দর গুছিয়ে টুছিয়ে রাখে, ডকুমেন্টেশনটা খুব ভালো করে। ইন্টারনেটে সার্চ করতে করতে নামগুলো পেতে আরম্ভ করছি, কিছু নাম তো ইতিহাস থেকে পাওয়া যায়, এবং এদের অধিকাংশেরই যারা ডায়েরি লিখেছিল, পরিবার সেটা মেনটেন করেছে, কেউ আবার একটা বড় অঙ্কের চার্জও দাবি করছে। তো এইটাই করে টোরে না ওদের স্মৃতিকথা থেকে অনেকটা ফুটলো ব্যাপারটা, ওরা কি বলছে আর কি, তাদের সব বেশিরভাগই অভিজ্ঞতা এখানকার। আর একটা ওই সূত্রে পেয়ে গেলাম যে জলপাইগুড়িতে বহু মানে কর্মসূত্রে বহু লোক এসেছিল ওই সময়। এটা যেহেতু ইংরেজদের তৈরি করা টাউন এবং ডিভিশনাল হেডকোয়ার্টার হয়ে গেছিল, তো এই গুরুত্বপূর্ণ সূত্রে অনেক পদে অনেকে চাকরি করতে এসছে। যেমন অশোক মিত্র এখানে ছিলেন ছোটবেলায় বেশ কয়েক বছর বাবার সঙ্গে, তার স্মৃতিকথা থেকে খানিকটা পাওয়া যাচ্ছে। এরকম বেশ কিছু লোক বেরোলো আর কি, যাদের স্মৃতিকথাতেই ব্যাপারটা আছে, পরিমল গোস্বামী। তারপরে একটা চেহারা মানে একটা ছবি এলো আর কি। আচ্ছা, তুমি এই শহরে আসাটা কি ওই যে নায়ক যে প্রথমে এসে বাণী ঘাটে নামছে, পার করছে, ওখানে বড়ি মাছের ঝোল খেয়ে বেরোচ্ছে, ফলুই মাছের ঝোল খেয়ে এদিকে আসছে, তখন জলপথ আমি তোমার বইয়ে পড়েছি কিন্তু দেখিনি, কেমন হয়? খুব সুস্বাদু, খুব কাঁচা, করলায় খুব পাওয়া যেত। আচ্ছা, এই জলপথ কি খুব স্ট্রং ছিল সে সময়? জলপথ স্ট্রং না, জলপথে তিস্তার সমস্যা কি, তিস্তা মধ্যগতি, এখানে সেবকের কাছে নামার পরে মধ্যগতি খুব একটা নামবো না। দক্ষিণের দিকে ভাটের দিকে চলে গেলে কি হয়, নদী চড়া হয়, স্রোতটা অতটা তীব্র হয় না, থাকে মানে বর্ষা বাদ দিন, ফলে খুব বেশি না তোর উজানে যাওয়া মুশকিল ছিল যখন জল উল্টো দিকে। কিং সাহেবের মানে জলপাইগুড়ি পর্যন্ত মোটামুটি একটা বড় বড় নৌকোগুলো আসতো, খুব দোমোহনী পর্যন্ত যেতে পারতো, তার উপরে যেতে পারতো না। কিন্তু দুদিকে রেল লাইন হয়েছিল, ওইদিকে লালমনির হাট থেকে ওই পারে ওই মাথা ভাঙা বার্নেশ হয়ে লাটাগুড়ি চলে যাচ্ছে, আর এদিকে তো শিয়ালদা টু দার্জিলিং মেলের যে লাইনটা, এই দুটো লাইন থাকায় আস্তে আস্তে ওই নৌ বাণিজ্যটা কমে আসে। কিন্তু অনেকদিন পর্যন্ত যেমন জলপাইগুড়ি শহরের মধ্যে দিয়ে করলাটাকে ব্যবহার করতে অনেকে, নৌকো বা এই পারোপার তো যেতেই হতো, বা এই ঘাট থেকে ওই ঘাটে যাওয়া।
তা এটা মোটামুটি 60-70s পর্যন্ত কিছু কিছু চালু ছিল। করলা অব্দি নৌপথটা তো চালুই ছিল, মানে আসতো লোকজন 68 বন্যার আগে পর্যন্ত। মন্ডলঘাট থেকে আসবে, নদী দিয়ে আসাটা ওর পক্ষে সুবিধা আছে, তিস্তা দিয়ে। তথ্য সমুদ্রের দাপটে আমি তো দিশেহারা, প্রচুর মানে পাচ্ছিলাম না একটা সময় পর্যন্ত। তারপর যখন পেলে তখন আর তুমি বুঝতে প্রচুর পারছো না আসছে, যে হ্যাঁ কোনটা রাখবো কোনটা বাদ দেবো, এইটা একটা সমস্যা হয়ে গেছে। তখন আবার ফ্রেমটা পাল্টালাম, যে না এটা কারুর চোখ দিয়ে বলতে হবে, মানে একটা চরিত্র চাই, তো চরিত্রটা মানে কার চোখ দিয়ে বলা। এবার শহরের কোন লোকের মুখ দিয়ে মানে তার দৃষ্টিতে যদি দেখি, জোন ছিল না, আমি আর একটু ইনোসেন্ট কাউকে চাইছিলাম, তখন হিদারুকে নিলাম। হিদারু মানে ওই রকম একটা চরিত্রকে আমি চিনতাম, মানে তখন তার অনেক বয়স হয়ে গেছে, সে মানে ওই বংশেরই প্রথম লেখাপড়া জানা, মানে রাজবংশী পরিবারের ছেলে, তারা বেশ কয়েক ভাই বোন ছিল, ও ছোট, ওই লেখাপড়াটা শিখেছিল। এবং বাকিরা শেখেনি এই কারণ অর্থনৈতিক অসচ্ছলতা বা তা নয়, এই রাজবংশী সম্প্রদায় আধুনিক শিক্ষাটা অনেক পরে গ্রহণ করেছে, ওদের খুব প্রথম দিকে খুব কম এসছে। কারণ ছিল, কারণ ওদের দরকার ছিল না, নিজেরা যথেষ্ট ছিল ওই সময় পর্যন্ত, খাওয়া পড়ার খুব একটা অভাব ছিল না। তো ওর একটা দৃষ্টিভঙ্গি আমি পরে বুঝতে পেরেছি, ও যখন জলপাইগুড়ির গল্প বলতো সেটাকে একটু অন্যরকম লাগতো, পরে বুঝতে পেরেছি কেন অন্যরকম লাগতো। ও তো দেখছে এইটাকে, আমরা তো বাইরে থেকে আসা, আমার ঠাকুরদার বাবা যবেই আসুক, জলপাইগুড়ি শহর প্রতিষ্ঠিত হয়েছে তারপরে এসছে আরো রজ্জলা সান অফ দ্য সয়েল, ওরা এই চেঞ্জটাকে একদম অন্যরকম ভাবে দেখে। তো ওকে ভাবলাম ওকেই একটা চরিত্র করি, মানে ওর মতো কাউকে। তখন ওই বঙ্কিম রায় ওরফে হিদারু রায় এলো, এবং তার চোখ দিয়েই দেখা, তারই জানি অ্যাকচুয়ালি। এইবার তো হলো, ফ্রেমটায় তৈরি হলো, থিমটাও পেয়ে গেছি। তারপর আস্তে আস্তে মানে যেভাবে লেখা এগোয়, এটা না আমার লিখতে প্রায় বছর 4 লেগেছে। মানে প্রথমে ভাবছিলাম লিখবো কি, আর মানে ছাপাবো কোথায় আর কি, পাণ্ডুলিপি নিয়ে দরবার করাটা সম্ভব না আমার পক্ষে। তখন ওই এখন ডুয়ার্স পত্রিকা শুরু হলো, পাক্ষিক প্রদর্শ শুরু করলো, তো বললো তুমি এটাকে একটা ধারাবাহিকভাবে লিখতে পারো। শুরু হলো আর কি লেখা। বছর 4 লিখেছি এই কারণে কি, আমরা প্রত্যেকটা চ্যাপ্টার লেখার আগে মানে আমাকে চিন্তা করতে হয়েছে যে যেটা বলছি উপন্যাস, আমি তো ইতিহাস লিখছি না। কিন্তু মানে অস্বীকার করা যায় ইতিহাসের মধ্যে অনেক ফাঁক ফোকর থাকে, সেগুলোকে কল্পনা দিয়ে ভরে দেওয়াই যায়। কিন্তু সামনে না একটা সমস্যা ছিল, আমি উপন্যাসটা এরকম একটা লিখছি যখন 1, 2, 3 কি 4টে এপিসোড বেরিয়েছে, তো সবাই সেই সময় উপন্যাসের কথা বলছে। সেই সময় তো আমি লিখছি না, সেই সময় একটা ঘটনাবহুল ব্যাপার, মানে অজস্র ঘটনা, একটা বড় স্প্যানকে দেয়। আর এটা একটা চরিত্রে জানি খুব স্লো, অত ঘটনাবহুল নয়, তেমন যাতে শহরটা ফুটে ওঠে। ভাবলাম এটা মানে যে করেই হোক ওই ঘটনাবহুলতা থেকে আমাকে মানে বাইরে রাখতে হবে, এই কারণে সময়গুলো লেগেছে। তারপরে কখনো তোমাকে একটা মাঝখানে প্রশ্ন করি, সে প্রশ্ন খুব জরুরি, মানে তুমি এই প্রসঙ্গ থেকেই শুরু করা দরকার। সেটা হচ্ছে যে এই উপন্যাসের তথ্যের ভারে ইয়ে নয়, খুব লাইট উপন্যাস, মানে উপন্যাসে ঝরঝরে পড়ে ফেলা যায়। তুমি তথ্যগুলোকে ছাঁটলে কিভাবে, মানে এত তথ্যের ভারটাকে কমালে কিভাবে? না তো মানে কি ওই এটা হয় কি, ওই সময়টা চলে যেতে হবে, তোকে ঘুরে বেড়াতে হবে। আচ্ছা, তখন তুমি থাকতে পারলে মানে এইটাকেই নেব না, আমার তথ্যকে বাদ দেওয়া কিন্তু খুব মানে বিশাল লোভ আর কি, তথ্য দিয়ে দেওয়া। তোমার তথ্য আছে কিন্তু খুব আন্ডারলাইন, স্রোতের মতো আছে, চোরা স্রোতের মতো। ওই সময়টা মানে ওই সময় শহর দিয়ে আমাকে হাঁটতে হবে। এবার কিছু না, জলপাইগুড়ির মানে শহরের রাস্তাঘাট তো একই ছিল, আর চওড়া ছিল, আর একটু বেশি গ্রামীণ ছাপ অনেক বেশি ছিল, অনেকটা জায়গা নিয়ে লোকজন বাড়ি ঘর করতো, প্রচুর গাছপালা। এটা আমরা ছোটবেলাতেই দেখেছি। আমরা আমাদের স্কুল বা কলেজে মানে ভাঙচুর শুরু হওয়ার আগে, যে ভাঙলো না, ভেঙে টেঙে সব বড় করলো, তার আগে জলপাইগুড়ি শহরে ওই পাকা রাস্তা কমিয়ে দিলে, ল্যাম্পপোস্ট গুলো তুলে নিলে মোটামুটি পুরনো স্ট্রাকচার চলে আসছে। ওই রকম বাড়ির টিনের চালালা বাড়ি, তারপরে ডাব ওয়াল, মানে বেড়ার ওপর সুরকির প্রলেপ দিয়ে
তৈরি করা বাড়ি প্রচুর ছিল, কাঠের বাড়ি অনেক ছিল। আরো ভালো বোঝা যেত যদি লাটাগুড়িতে যাওয়া যেত। লাটাগুড়ি বহুদিন পর্যন্ত কিন্তু বদলায়নি, একই রকম ছিল, একদম একই রকম ছিল। আমিও আমার বেশ খানিকটা বয়স পর্যন্ত কিন্তু আমি লাটাগুড়িকে একই রকম দেখেছি, এবং এমনকি লাটাগুড়ি বাজারে ঢোকার আগেও কিছু কিছু বাড়ি এখনো আছে যেগুলো কাঠের, কি সুধা বাড়ি সামথিং এরকম কিছু কিছু বাড়ির নাম লেখা আছে কাঠের বাড়ি। এবং আমার মনে আছে যে লাটাগুড়ি থেকে চালসা পর্যন্ত আমরা স্ট্রাকচারটাই দেখতাম বেশ কাঠের। ওখানে কিন্তু পাকা বিষয়টা বা এত জাঁকজমক ব্যাপারটা কয়েক বছর হলো হয়েছে, বেশি দিনের নয় আর কি। তবে পুরনো জলপাইগুড়িটা তো মোটামুটি ওই যেটা বললাম যে আমরা আমাদের কলেজ জীবন পর্যন্ত একটা অনুমান করা যেত। আরো যে বললাম লাটাগুড়ি, গয়ের কাটা, মাদারিহাট, বীরপাড়া, মানে চা বাগান হওয়া, লাটাগুড়ি যদি অনেক পুরনো জায়গা, চা বাগানকে কেন্দ্র করে যে ওই গঞ্জগুলো গড়ে উঠেছিল, সেখানে এরকম ছোট ছোট জনপদ হলে ওই পুরনো জলপাইগুড়ির মতো চেয়ারটা। তখন বাড়িঘরের স্টাইল একই রকম হতো, এখন এত বৈচিত্র্য এসছে। তো মোটামুটি একটা অঞ্চলে বাড়িঘরের স্টাইল তখন একই রকম হতো, ওই দোতলা 3 ফুটকির দোতলা হবে, লাল ইটের বাড়ি, একটা প্লাস্টার থাকবে। আর বৃষ্টির জন্য ওরম বাড়ি এদিকে কমই হতো, ঢালু চাল আর জলটা যাতে গড়িয়ে যায়। তো ওই মোটামুটি একটা পুরনো জলপাইগুড়ি একটা চেহারা বানিয়ে নিলাম মনে মনে। আমি একটা ম্যাপও বানিয়েছিলাম ওই বইটা লেখার জন্য। হ্যাঁ, যে রাস্তাগুলো কোন দিকে কার বাড়ি, কোন দিক দিকে এলে কার কোথায় যাওয়া যাবে। ম্যাপটা কি তুমি বানিয়েছিলে নাকি কোনো ম্যাপ নিয়ে এসে সেখানে? না, জলপাইগুড়ি তো আমি জলপাইগুড়ির ম্যাপের আউটলাইনটা তো ওই গুগল ম্যাপ থেকে পেয়ে যাচ্ছি, ওখান থেকে নিয়ে তার একটা আউটলাইন প্রিন্ট আউট করে ওখানে বসিয়েছি যে এই রাস্তাগুলো এঁকে এঁকে এইভাবে গেল, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, যাতে সুবিধা হয়। তো ওই শহরের ওই সময়টা ঢোকার জন্য ওই যা চেষ্টা, মানে এই যে এত ঘাটাঘাটি আসলে ওই জায়গাটা চলে যাওয়ার জন্য, মানে কিছু না। আমি ধরো কদমতলায় দাঁড়িয়ে আছি 1921 সালে, আমার চারপাশটা কেমন হবে? 4টে রাস্তা তো চারদিক থেকে তখনও ছিল, এখনো আছে। তার মানে ওইখানে কি কি ছিল না এটা জানলেই হবে। আমি ওগুলোকে তুলে নিচ্ছি, আমি রূপমাল তুলে নিলাম, হ্যাঁ, একটা বিরাট জমি বেরিয়ে পড়লো। তারপর ওদিক থেকে শিয়ালপাড়াটা তো হয়নি, ওই রাস্তাটা আরো চওড়া ছিল এবং সোজা রায়গঞ্জে চলে যেত 4 নম্বর গুমটি পেরিয়ে। এবং ওই লিঙ্কটা না এখনো আছে। তুই যদি কদমতলার দিক থেকে যাস আর একজন যদি শিয়ালপাড়া দিয়ে ঢোকে, একটা ত্রিভুজ অতিক্রম করে মিলবে, মাঝখানে ত্রিভুজটা পরে হয়েছে পুরো ফাঁক, দেখবি ত্রিভুজটা চওড়া হতে হতে কদমতলায় একদম অনেক চওড়া হয়ে গেছে। তো ওইটা ফাঁকাই ছিল। আর ফাঁকা থাকলে এদিককার জমিতে কি হবে? এই যে এরকমই হবে, এরকম গাছপালাই গজাবে। তো এগুলো এদিকে ন্যাচারাল গাছপালা আর কি। আর প্রচুর কাঁঠাল গাছ থাকবে, নারকল গাছ থাকবে, সুপুরি গাছ থাকবে, এটা এদিকে বৈশিষ্ট্য এদিকে। তো এরকম একটা মিলিয়েছি। তাছাড়া কিছু কিছু লোকের মানে পুরনো লোকের স্মৃতির কথা তো সাহায্য করেছে। মজা, কদমতলার বর্ণনাটা না কারোর কাছে পাওয়া যায়নি সেই অর্থে। মানে অশোক মিত্র বর্ণনা দিচ্ছে, ওর বর্ণনায় বারবার আসছে রেল স্টেশনের উল্টো দিকে একটা চা বাগানের বিরাট গোডাউন। রেল স্টেশনের উল্টো দিকে মানে তো তোমার ওই স্টেশন মানে জলপাইগুড়ি স্টেশনের কথা বলছে কি? হ্যাঁ, আমি কিন্তু বাবার কাছে অন্য গল্প শুনেছিলাম জলপাইগুড়িতে। আমার বাবা রায়কোটপাড়ায় থাকতেন, তারপরে কদমতলায় ওই মুখার্জি বাড়িটা কিনে এসেছিল, তাও বন্যার পরেই এসেছিল। তো তখন বাবা যখন এখানে এসেছিল কদমতলায়, বলতো সাইকেল নিয়ে আসার সময় যে পুরো জঙ্গলেই মোটামুটি ঘেরা ছিল পুরোটাই, এই বাড়িটাই জল করতো। তার পেছন দিয়ে নবাব বাড়িটা, যে কোটটা নবাব কোটটা, রাস্তাটা খোলা ছিল। ঠিকই দেখেন, অশোক মিত্রের বর্ণনা সম্ভবত 1904-05 দিকে হবে। তখন বড় চায়ের গোডাউন ছিল। আর ওইটা ওই যে আমাদের ওই ভেতরে একটা ব্যারাকের মতো জায়গা আছে, কোন দিকে বলতো, রাম ঘোষের মিষ্টির দোকান পাশের গলিটা দিয়ে ঢুকলে এটা তো এখনো একটা লম্বা ব্যারাকের মতো জায়গা। ওটা হচ্ছে তলাপাত্র পরিবারের, ওটা মানে বাগান বাড়ি ছিল, মানে ওদের প্রপার্টি ছিল বহু আগে। আর ব্যারাকটা কেন কি জানি বোধ ওখানে জেলা স্কুলে কিছু জন্য হয়েছিল, মানে মূল বিল্ডিং এ যাওয়ার আগে বহু আগে। তো ওই রকমই একটা ব্যাপার ছিল। পরে চায়ের গোডাউন হয়। আর ওগুলো মানে চায়ের গোডাউন টোডাউন মোটামুটি এরপরে চলে যায়, বন্যার পরে নয়, ইংরেজ আমলের পরে গোডাউনটা ওখান থেকে চলে যায়। আর যে সময়টার কথা বললি আর কি বাবা দেখেছেন, সেটা তখন হ্যাঁ তখন জঙ্গলই থাকবে। তারপরে আস্তে আস্তে পরিষ্কার হয়ে পেট্রোল পাম্প হবে ওদিকে। তো জলপাইগুড়ি বড় অংশে তাই গাছপালা ঢাকা একটা জায়গা। কমলা টাউনটা না খুব ছড়ানো, কারণ উঁচু বাড়ি হতে পারতো না বলে, একদম অনেকটা ছড়ানো কিন্তু। আর এটা একদম বড় একটা গ্রামের মতোই লাগতো দেখতে, যদিও সেই তখনকার দিনের সুযোগ সুবিধা মোটামুটি সবই পাওয়া যেত, যা
সম্ভব। হ্যাঁ, চরিত্র ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, কারণ হিদারি তো ঠিক আছে, ও চোখ দিয়ে দেখছে, শহরটা কেমন ছিল সেটা তো চরিত্রর মাধ্যমেই জানাতে হবে, বিবরণের কত দেবো। এবার আমরা বলি টলি আর কি যে জলপাইগুড়ি সাংস্কৃতিক শহর ইত্যাদি ইত্যাদি, আসলে যে কোনো মফস্বল শহরই খুব রক্ষণশীল আর কি, খুব কনজারভেটিভ। জলপাইগুড়ি তাই ছিল, মানে বর্ণ হিন্দু পরিবারের মেয়ে যা জেনারেল কাস্ট, তো পালকি ফালকিতে ঢাকা অবস্থায় বেরোতো 1910, 15, 20 অব্দি, এরকম সবাই না, এরকম দৃষ্টান্ত পাওয়া যায়। আবার এদিকে ব্রাহ্ম সমাজের অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে, তাদের মেয়েরা খুব ডেয়ার ডেভিল, সেকালের তুলনায় আর কি, ছেলেদের সঙ্গে ঘোরে, গান করে, তারপরে আলাপ আলোচনা অংশগ্রহণ করে। এই রবীন্দ্রনাথের উপন্যাস এরকম পাওয়া যায়। এলার কথা মনে আছে? রবিবার। তারপরে এরা একটা দিক, কিন্তু এরা সংখ্যালঘু, বেশিরভাগই খুব কনজারভেটিভ আর কি, আর খানিকটা ধর্মপ্রান্ত বটেই। এরা হচ্ছিল মুখ্য চরিত্র। এরকম কয়েকটা চরিত্রকে আমার বেছে নিতে হয়েছে, কাকে কাকে বাজবো, টুকরো 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 করে বাসা যেতে পারে, যে তারা সামগ্রিক। আবার পাশাপাশি মানে এই জলপাইগুড়ি শহর, এইখানে একটা ব্যাপার বলা খুব জরুরি, মানে এটা তো ইংরেজরা তৈরি করলো। রেনেলোর ম্যাপে জলপাইগুড়ির যে পজিশন দিয়েছে সেটা আমবাড়ি ফালাকাটার কাছে, নাম ছিল জেলিপি গাউড়ি, উনি লিখেছেন। এটা সম্ভবত জুলপি গোড়াই, মানে টিবেটিয়ান শব্দ, আলোকিত পাহাড়ে প্রবেশ পথ, এরকম একটা অর্থে। জলপাইয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই, রাজবংশীরা জলপাইকে জলপাই বলে না, সেটা ছিল অন্যখানে। তারপরে এখানে সেটাকে স্থাপন করা হলো, রাজারা ওখান থেকে রাজধানী গুটিয়ে নিয়ে চলে এলো, এবং খুব ইন্টারেস্টিং, রাজ্যের নাম বৈকুণ্ঠপুর, রাজধানীর নাম তোর হচ্ছিল পাহাড়পুর। হ্যাঁ, রেনেলের বর্ণনা অনুযায়ী। আর জলপাইগুড়ি সম্ভবত একটা বড় হাট টাইপের, মানে ওই রাজ্যেরই প্রধান নগর বা শহর ছিল সেই সময় মনে হয়। তো রাজারা চলে এলেন ইংরেজদের সঙ্গে সন্ধি টন্দির পর, ভুটানের কাছাকাছি থাকাটা বিপজ্জনক আর কি, এখানে এসে রাজবাড়ি করলেন। শহর হলো এইবার প্রথম দিকে না দুরকম লেখাপড়া জানা বাঙালি এসছে। সরকারি চাকরি, যারা সরকারি চাকরি সূত্রে এসছে তারা সব এসছে দক্ষিণবঙ্গ থেকে, আর যারা মানে নিজেরা কিছু করবে ভেবে এসছে তারা সব এসছে, বেশিরভাগ এসছে পূর্ববঙ্গ থেকে, এখনকার বাংলাদেশ থেকে। এদের বেশিরভাগ অংশই প্রথম দিকে আইন ব্যবসায় আর কি মনোনিবেশ করে। তো এই যে জেনারেশনটা এরা এলো না, এরা হলো বাঙালিদের সেই প্রথম দিককার জেনারেশন যারা বউ নিয়ে আলাদা থাকার সুযোগ পেল। আগে এটা ছিল না। 51বর্তী পরিবারে রাত্রেবেলার বউয়ের সঙ্গে একটুখানি দেখা হলেও হতে পারে, সারাদিন তো প্রশ্নই নেই। এই প্রথম, এটা একটা বিরাট স্বাধীনতা, কিন্তু এটা আমরা এখন কল্পনা করতে পারবো না। বাবা মা ঠাকুরদা সব দেশে বাড়িতে, অভিভাবকত্ব করার কেউ নেই, বউকে নিয়ে সোজা চলে যাচ্ছে, বা ছেলে সন্তানরা। ফলে এরা যে স্বাধীনতা না পূর্ণ সদ্ব্যবহার করেছে, মানে প্রচুর কাজ করেছে। আর সরকারি চাকরি সূত্রে যারা আসতো তারা তো সরাসরি ভাবে ইংরেজ বিরোধিতা যেতে পারতো না, কিন্তু ওই স্বদেশী মুভমেন্ট হওয়ার ফলে যারা আর কি ওই স্বদেশীদের যে সমস্ত সরকারের চাকরি করে কিন্তু স্বদেশীদের সঙ্গে সংযোগ আছে, ইংরেজরা এদের সেই সব জায়গায় ট্রান্সফার করে দিত, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। তো এরা তো এখানে এসে মহানন্দে আর কি স্বদেশীয় কাজকর্মে আরো উৎসাহ জুগিয়েছে। আর এই ক্লাব করা, তারপরে হচ্ছিল স্টেজ করা, এই করা এরা করেছে যারা পূর্ববঙ্গ থেকে এসছে। ওদের সরকারি চাকরি ওই দায়বদ্ধতাটা ছিল না, ওরা আর অনেক ফ্রি সেই তুলনায়। একটা কর্মযোগ্যও কিন্তু হচ্ছে পাশাপাশি, এবং একটা সংঘাতও চলছে। তো এইসব রোমাঞ্চকর ব্যাপার স্যাপারের মধ্যে আবার চা বাগানগুলো প্রতিষ্ঠিত হয়ে গেছে, তার বেশিরভাগই হেড অফিস এই শহরে, এবং মোটামুটি স্থানীয় লোকজনই অফিসগুলোতে চাকরি করতো। আবার বাগান থেকে ধর পুজোর আগে, এটা আমিও ছোটবেলা দেখেছি, ট্রাকে করে বাগান থেকে শ্রমিকরা আসছে, পুজোর বোনাসটা হয়েছে আর বাজার করতে আসছে জলপাইগুড়িতে, একদম ট্রাক দীপ্তি হলের সামনে থামছে, নামছে আর কি দলে দলে।
তখন পড়তে হবে, ছোটবেলা আমি এটা দেখেছি। তো ওই সময় এটা আরো আরো মানে যে কোনো কিছু হলো জলপাইগুড়ি যেতে হবে। কোচবিহারের একটা সমস্যা ছিল কি, কোচবিহার রাজার শহর, খুবই বড় সাজানো গোছানো শহর, কিন্তু রাজার শহর, রাজা হচ্ছিল অধীনতামূলক মিত্রতার নীতিতে আবদ্ধ। কোচবিহারে রাজনীতি করা যাবে না, দেশীয় স্টেটে, নেটিভ স্টেটে রাজনীতি করা যাবে না। ফলে এতদ অঞ্চলের এই যে জাতীয়তাবোধের যখন প্রসার ঘটছে, তখন উদ্বুদ্ধ তরুণরা মোটামুটি জলপাইগুড়িকে টার্গেট করছে যে এখানে গেলে, এবং একটা প্রচন্ড রাজনৈতিক আবহাওয়াও তৈরি হচ্ছে। এই যে একটা প্রচন্ড উত্তেজনাপূর্ণ একটা ব্যাপার, এইটাকে দেখানোটা ছিল আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ, যে এইটাকে তুলতে হবে। এটাই ওই সময় জলপাইগুড়ির ইউএসপি, একটা প্রাণবন্ত ব্যাপার, এবং অর্থনৈতিকভাবে খুব সমৃদ্ধ, হাওয়ায় টাকা উঠছে, নানা জায়গা থেকে লোক আসছে। আর কিন্তু জলপাইগুড়িতে হোটেল নেই, এত লোক আছে, হোটেল নেই, এইটা খুব পিকুলিয়ার। মানে এখানকার লোকজনরা না, যেহেতু ইংরেজদের তৈরি করা শহর, সবাই বাইরে থেকে এসছে, বাইরের থেকে কেউ আসলে না, আরে আমার বাড়িতে আসুন, এরকম একটা ব্যাপার ছিল। মানে বহু লোক সকালে স্টেশনে দাঁড়িয়ে থাকতো, দার্জিলিং মেলে নামছে কেউ অপরিচিত, ও গিয়ে জিজ্ঞেস করবে কি নাম, অমুক মিত্র, কোথায় বাড়ি, বর্ধমান, হ্যাঁ বর্ধমানে তো আমার অমুকের অমুক অমুক তমুক থাকে, ব্যাস হয়ে গেল ঘরের লোক, এবার আমার বাড়িতে চলুন। এইটা আমি অনেকের মানে ইয়েতেই, স্মৃতিচারণাতেই পেয়েছি আর কি। হোটেলের দরকার নেই, কিন্তু জলপাইগুড়িতে স্বাধীনতার আগে হোটেলই হয়নি। লোকজনের বাড়িতে এরকম অতিথিরা থাকতো, তো আমরা কোনো একটা কাজে ঢুকে পড়তে পারছি। এইগুলো মানে এগুলো ছিল বৈশিষ্ট্য। আবার পুজোর আগে না, পুরনো হোটেল তো রুবি বোর্ডিং, খুব পুরনো হোটেল, ওইটা তো স্বাধীনতার পরেই হয়েছে। স্বাধীনতার পরে কি, স্বাধীনতার পরে যখন মানে দেশভাগ সূত্রে বহু লোক চলে এলেন তো এদিকে, ফলে এদিকের মানে তখন ওই ফাঁকা ফাঁকা জায়গাটা ভর্তি হতে আরম্ভ করেছে আস্তে 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 আস্তে। তারপরে দেশ স্বাধীন হয়ে গেছে, এটা তো ডিস্ট্রিক্ট টাউন, এবার সরকারি অফিসিয়াল, তখন হোটেলের দরকার হলো। হোটেল এমনি মেস ছিল কিছু, এবং সেই সব মেসে ধুন্ধুমার কাণ্ড কারখানা হতো, সেই যুগটাই আর কি। এইগুলো ধরার একটা চ্যালেঞ্জ ছিল, সেগুলো ধরার জন্য চরিত্র বাঁচতে হয়েছে। আবার সাহিত্য চর্চাটা খুব একটা হচ্ছে না কিন্তু জলপাইগুড়িতে এত বিখ্যাত লোক আছে, রবীন্দ্রনাথ আসেনি, হ্যাঁ, এই আসান তাকে আনা নিয়েও একটা ইয়ে আছে, উপন্যাসটার মধ্যে একটা উদ্যোগের বর্ণনা আছে। রবীন্দ্রনাথকে ডাকিনি, এইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে, ওকে কেউ ডাকলো না কেন? রবীন্দ্রনাথ এর উপর দিয়ে গেছেন, দাঁড়িয়েছিলেন, তখন তো দেখার জন্য কিছু, এই বর্ণনা আমি দাদুর কাছে পেয়েছি। হ্যাঁ, কিন্তু এত লোক এসছে, রবীন্দ্রনাথ কেন মানে ডাকিনি? আসলে আমি পরে দেখলাম কি, সাহিত্য চর্চাটা খুব গৌণ ছিল। তুই ওই সময় সাহিত্য পত্রিকা পাবি না, সব নিউজ পেপার। হ্যাঁ, প্রথম হচ্ছিল প্যাশনটা হচ্ছিল নাটক আর ফুটবল, মানে খেলাধুলা। টাউন ক্লাব 1904-এ হয়ে গেছে, 1904-এ রবীন্দ্র ভবন, টাউন ক্লাব দুটোই হয়ে গেছে। আর এদিকে রাজনীতি, ওই জন্য একটা বেচারা কবি চরিত্র আছে, যা জাতীয়তাবাদী কবিতা লিখতে চায়, সে আর কি পাচ্ছে না। তো এগুলোকে তুলে ধরা সবই হৃদয়ের চোখের মধ্যে। যারা প্রেমের কাহিনী আছে, জামাল দাওয়া থেকে আসছে, গোপাল ঘোষের মধ্যে একটা চরিত্রকে আমি ছোটবেলায় চিনতাম, তার তখন অনেক বয়সে, তখনও উদ্যমী, একটা বাস নামিয়ে ফেলি, আর না আপনার এখন বয়স হয়ে গেছে, কি বাস নামাবেন। মানে সে কাঠের ব্যবসা করে প্রচুর লোক, ওই সময় না লোকদের হৃদয় একটু বড় ছিল। বড় থাকার কারণ সেভিংস আর ভালাই ছিল না, ব্যাংক কোথায়, ব্যাংক ট্যাঙ্ক মাঝে মাঝে ডুবে যেত, ও সম্পত্তি করতো, দান ধ্যান করতো, মানে প্রচুর স্কুল কলেজ করে গেছে এখানকার লোকেরা, জমি টমি দিয়ে গেছে। তো এটা বড় চড়া ব্যাপার ছিল, কিছু একটা দেশের জন্য করবো আর কি। এটা স্বাধীন দেশে এই ইমোশনটা থাকে না, এটা পরাধীন দেশেই থাকে। এই যে কিছু করার একটা তাগিদ, কিছু একটা করবো আর কি, এটা খুব প্রাণবন্ত ব্যাপার আর কি। এটাকে ফুটিয়ে তুলতে যাচ্ছিলাম। তো এইভাবেই তো চললো আর কি। পুজোর আগে দার্জিলিং, মানে না, এটা ট্রেনের দু তিনটা কামরা, তো পুরোটাই দোকান আর কি, লেটেস্ট ডিজাইনের যা বেরিয়েছে, লোকে স্টেশনে গিয়ে ওই দোকানের, ট্রেন নামক দোকানে ঢুকে কেনাকাটা। এই যে তুমি বলো, এই বিষয়টা খুব অদ্ভুত লেগেছিল আমাদের, ট্রেনে দোকান আছে, এইটা নিয়ে একটু বলো না, মানে বিষয়টা এইটা। না, এটা কিছু না, এটা মানে এটা শুধু জলপাইগুড়িতে না, অনেক জায়গাতেই ছিল। মানে ট্রেনটা হয়তো কেউ লিজ নিয়েছে বা ভাড়া নিয়েছে, তার মধ্যে মানে জিনিসপত্র নিয়ে চলে আসছে, আর মোবাইল দোকান আর কি। জলপাইগুড়ি স্টেশনে 15 দিন থাকলো, লম্বা অন্য।
কারণ কলকাতায় যে সব জিনিসপত্র তখনকার কলকাতার উত্তেজনাটাও চিন্তা করতে হবে একটু। আমরা যেটাকে কলকাতা বলি আর কি, মানে যেটা আসলে ক্যালকাটা, যেদিন থেকে কলকাতা হয়েছে কলকাতা, ওই ক্যালকাটা তখন তো আর কি তুঙ্গ জায়গা, তার একটা মানে স্পর্শ একটা সারা পশ্চিমবঙ্গের শহরের যারা শিক্ষিত লেখাপড়া জানা মানুষ, সাধারণ মানুষ এরা পেতে খুব উৎসাহী ছিল কলকাতায় যাওয়া, কলকাতায় কি হচ্ছে। এটা আমাদের ছোটবেলা মামা কলকাতা থেকে ফিরলে মোটামুটি বিকেল বেলায় বসে একদম লোকজন চলে এসছে গল্প শোনার জন্য। তখনও ওইটা মানে ফিরে এসে কলকাতার গল্প বলাটা, তা অনেকে তার মধ্যে একটু আপন মনের মাধুরী মিশিয়ে দিত, হয়তো উত্তম কুমারকে দেখলাম বলেছে, দেখেনি কিন্তু, হ্যাঁ এটা খুব উত্তেজিত হয়ে শুনছে বা অমুকের সঙ্গে দেখা, তো এটা ছিল। আর যোগাযোগটা হয়েছি, এরকম দোকান তো আসতোই। সব মিলিয়ে বেশ বড় একটা মানে একটা বেশ জমাটি ব্যাপার। আচ্ছা, আমরা তরাই বুঝতে পারছি কি এবার আমরা জলপাইগুড়ি জাম করবো। তুমি তরাই 75 বছর জাম করছো, চাটা নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, মানে তুমি যে জলপাইগুড়ির কথাটা বললে, মানে আমরা যেটা পড়েছি তরাই উৎসবে, তারপরে আমরা জাম করছি অনেকটা। হ্যাঁ, ওই গল্প তো 1935 সালে শেষ। হ্যাঁ, এটা আমার 2025-এ আসি। চলে আসছে কতটা এই যে পরিবর্তনটা হচ্ছে, সারা পৃথিবী জুড়ে পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে যে এই পরিবর্তনে মানে এই গ্রাফটা কতটা অন্যান্য শহরের তুলনায় স্বাভাবিক নাকি একটু অস্বাভাবিকের দিকে, নাকি এটাই মানে যুগের ট্রেন্ড? সবাই তো বলে আগে আগে ভালো ছিল, এখন খারাপ আছে, সেটা তো রবীন্দ্রনাথের আমলেও শুনেছি আমরা। তাতে কিছু না, যে এই ভালো খারাপের তারতম্যটা কতটা? না, বর্তমানে এখন তো মূল সমস্যাটা আগের তুলনায় একটা মানে যেটা প্রথম প্রধান পরিবর্তন, সেটা দেশভাগ। দেশভাগের ফলে জলপাইগুড়ির ভৌগোলিক গুরুত্বটা কমে গেল। কারণ কি, আমরা ধর বর্মার সঙ্গে যোগাযোগ এখানকার লোকের ছিল কাঠের ব্যবসার সূত্রে, প্রচুর ছিল। এবার সোজা জলপাইগুড়ি থেকে বাংলাদেশের উপর দিয়ে গেলে মায়ানমার খুব একটা দূরে নয়, সরলরেখা যদি আমরা দেখি। এবারে বাংলাদেশ যখন একটা আলাদা দেশ হয়ে গেল, তখন না এই জলপাইগুড়িটা পড়ে গেল একদম কোনায়। এবার আগে কলকাতা থেকে আসাম যাওয়ার রেল লাইনগুলো তো বাংলাদেশের উপর দিয়ে যেত, সেটাই স্বাভাবিক আর কি। শহর দেশভাগের ফলে এই রুটটাকে ঘুরিয়ে আমাদের এদিক দিয়ে নিয়ে গেল, নতুন রেল লাইন পাতা হলো। কিন্তু সব মিলিয়ে ভৌগোলিকভাবে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল শিলিগুড়ি। এইটা হচ্ছিল প্রথম জলপাইগুড়ির পরিবর্তনের একটা কারণ। এরপর অনেকদিন পর্যন্ত মোটামুটি শহরটা নিজের মতোই ছিল। দেশভাগ সূত্রে যারা এলেন তারপরে কিন্তু শহরের মানে খুব একটা যে পরিবর্তন হয়েছে তা নেই। লোক সংখ্যা বেড়েছে, কিছু ক্রাইসিস সাময়িক তৈরি হয়েছিল, বাড়িঘর, যেটা দেশভাগের প্রভাব, সেটা আমরা সকলে জানি। যতদূর মনে হয় 80s পর্যন্ত ব্যাপারটা একই রকম ছিল। এরপর জলপাইগুড়িতে দুভাবে লোক ঢুকতে আরম্ভ করে। পূর্ববঙ্গ থেকে আসা লোকেরা তো ছিলেনই, তাদের একটা ধারাবাহিক যাওয়া আসা ছিল। এটা সেন্সাস মানে জনগণনার চার্ট দেখলে বোঝা যায়। পরে যে ধাপটা হলো সেটা ছিল আসাম থেকে একটা বড় অংশের লোক চলে আসতো। যখন বঙ্গালী খেদাও আন্দোলন শুরু হলো 80s, আসাম খুব অগ্নিগর্ভ, মানে সন্ত্রাসবাদী আন্দোলন শুরু হয়েছে, আলফা এরা আসছে। এই সময় না বহু বাঙালি চলে আসে কোচবিহার, জলপাইগুড়ি। এই জনসংখ্যা বৃদ্ধি একটা। তখনও পর্যন্ত কিন্তু 90s 95 পর্যন্ত যে খুব একটা বদল হয়েছে তা না। 92 পর থেকে যেটা দেখা গেল যে মানে একটা সময়ের পর গ্রামাঞ্চলে রাজবংশী সম্প্রদায় মানে শিক্ষাক্ষেত্রে প্রবেশ করেছে। তাদের জেনারেশন মানে চাকরি করার জেনারেশন গুলো তৈরি হচ্ছে, এবং এরা না দেখা যাচ্ছে সবাই শহরের দিকে চলে আসছে চাকরি করার পর, গ্রামে থাকছে না। এটা আগে ছিল না, কিন্তু অল্প লোক চাকরি করতো তাদের। জলপাইগুড়িতে বাড়ি করতো বা কোচবিহারে, কিন্তু গ্রামের টাচটা থাকতো। এবার একদম সোজা জমি বিক্রি করতে এখানে চলে আসছে।
আসলে আর আসাম থেকে তো ধারাবাহিক লোক আসা ছিল, পূর্ববঙ্গ থেকে লোক আসা বন্ধ হয়নি। এটা 92 ফুট দিকে আমরা যখন, এটা সবচেয়ে ভালো বোঝানো যাবে, আমরা যখন 92 ফুট পর্যন্ত 73 মোড়, তার দুদিকে দুটো রাস্তা, একটা ওই হাইওয়ের দিকে গেছে, একটা হলদিবাড়ির দিকে গেছে, দু প্রান্তে একদম সবুজ ঘাসে, এত উঁচু উঁচু এখানকার যে স্থানীয় ঘাস, সেই ঘাসে ঢাকা জমি একদম ফাঁকা। আমরা বিড়ি সিগারেট খেতে বা প্রেম করতে যেত আর কি, একদম ফাঁকা। এখন এটা এখন একদম পড়ে গেছে, মানে জলপাইগুড়ি শহর পার্শ্ববর্তী এলাকা এখন আর ফাঁকা জায়গা পাওয়া যায় না। ইভেন সবচাইতে নির্জন রাস্তা যেটা পার্কের মোড় থেকে মন্ডল ঘাটের দিকে, সেটাও আস্তে 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 ভরে যাচ্ছে। এই বিভিন্ন দিকে জনসংখ্যা বৃদ্ধির ফলে স্বাভাবিক ছন্দটা তো অনেকটা নষ্ট হয়ে গেছে। তার প্রধান কারণ আমাদের এই মফস্বল শহরগুলোর ইউনিট ছিল কি পাড়া, একটা পাড়া, সেই পাড়াতে একটা দুটো ফাঁকা জমিতে খেলাধুলো, ওইখানে খেলাধুলাকে কেন্দ্র করে একটা পাড়াতুতো বন্ধু হওয়া, সরস্বতী পুজো করা, তারপরে রবীন্দ্র জয়ন্তী পালন করা, আর যা এইটা একদম নষ্ট হয়ে গেছে। এখন পাড়া ব্যাপারটা নেই। আচ্ছা, আর একটা জিনিস জিজ্ঞেস করি, জলপাইগুড়িতে চেনা মুখ দেখতে পাওয়া যায় না, প্রচুর অচেনা মুখ, অচেনা না এখানকার আমি বলি মাঝে মাঝে যে জলপাইগুড়ি মূলত প্রৌঢ়দের শহর হয়ে যাবে। নবীন প্রজন্ম তো একটু যারা লেখাপড়ায় ভালো শহর ছেড়ে চলে যাচ্ছে। না এদেরকে আমরা কোনোদিনও চিনি না, এদেরকে দেখিনি কোনোদিন, এরা শহরেরও নয়। আমি এই কথাটা বলতে চাইছিলাম ঘুরিয়ে, সেটা হচ্ছে যে আমি জলপাইগুড়িতে যে জায়গাটায় থাকি সেই জায়গাটায় কিন্তু আমি যাদেরকে চিনি বা আমার যে চেনা পরিচিত মুখ, সেটা আমার 2 বছরের সিনিয়র হোক বা 2 বছরের জুনিয়র হোক, তাদের আমি সহজে দেখতে পাই না। এটা একটা কারণ হতে পারে যে তারা বেরিয়ে যাচ্ছে পড়াশোনার কারণে, কিন্তু আমি আরও যে মুখগুলোকে দেখতে পাই তাদের স্বভাব, চরিত্র, কথা বলার ধরন এবং একটা মানে জেক্সচার পোস্টার সবকিছুই ভিন্ন। কখনোই মনে হয় না যে তারা জলপাইগুড়ি শহরের থেকে বিলং করছে। কারণ কি, আমার 2014-তে উচ্চ মাধ্যমিক, আমি সেখানেও আমি যতজনকে দেখেছি তারা পড়াশোনা করেছে বা গভর্নমেন্ট গার্লস, সদর গার্লস, জেলায়, বিআই, মোটামুটি ভালো জায়গা থেকে সবাই পাস আউট হয়েছে, তারা তো নেই, পেরিয়ে গেছে কাজের সূত্রে। কিন্তু এখন যাদেরকে দেখতে পাচ্ছি তাদের চেহারা বা দেখছে পড়ছে কিন্তু জলপাইগুড়ি শহরের মতোই ওরকম না। হবে মানে শহরের মূল বাসিন্দারা কমে আসছে আর কি, বাড়িঘর বিক্রি করে দিয়ে চলে যাচ্ছে। হয়তো ছেলে মেয়ে সবাই বাইরে, সে বাড়িটাকে ভেঙে দিচ্ছে, সেখানে ফ্ল্যাট হচ্ছে, বাইরে থেকে লোকে আসছে বেশি। জলপাইগুড়িতে যারা আর কি ডেভেলপ মানে রিয়েল এস্টেটের কাজকর্ম করে, ওই সোহনদার দোকানেই আড্ডা মারে থানার মধ্যে, তো ওদের সঙ্গে কথা বললে বোঝা যায় বায়ার বেশিরভাগই বাইরে। স্থানীয় লোক, মনে করেন আমরা ধর আছি, তোরা আছিস, বড় আছে, এতে যাদের বাড়ি ঘর আছে সে আর কি বাড়ি ঘর কিনতে যাবে। কিন্তু একটা সময়ের পর আমার ছেলে যদি বাইরে চলে যায় বা তোর ছেলে যদি বাইরে চলে যায়, আমরা তো একদিন মরে যাবো, তা কি হবে? বাড়ি ঘর তো বিক্রি হয়ে যাবে, ফিরবে না তো। এটা শুধু জলপাইগুড়ি না, সমস্ত মফস্বল শহরের সমস্যা। অর্থাৎ যারা এতদিন শহরে ছিল তারা আরো উন্নত শহরে চলে যাচ্ছে, যারা শহরতলিতে ছিল তারা শহরে আসছে। এইটা সভ্যতার ইতিহাসে বারবার হয়েছে, এটা কিছু করার নেই, এটা হবেই আর কি। কিন্তু জলপাইগুড়ি শহর এখনো স্থানীয় মানুষের হাতে আছে, যেটা শিলিগুড়ি নেই। এইখানে এখনো কিছু হলে দেখবে যেখানে শহর এখনো স্থানীয় মানুষের হাতে আছে, সে হোক আমাদের কাউন্সিলর হোক, যে দলেরই হোক বা রাজনীতিবিদ যাই হোক না কেন, ফলে এখনো বাঙালিয়ানাটা বজায় আছে। শিলিগুড়ি না, স্থানীয় মানুষ, স্থানীয় বাঙালির হাতে নেই। ওখানকার স্থানীয় মানুষ আছে, তারা উৎসব অনুষ্ঠান সবকিছু করে, কিন্তু শহরের ওপর নিয়ন্ত্রণের ক্ষেত্রে তাদের খুব একটা ভূমিকা নেই। জলপাইগুড়িতে এখনো আছে, এই জন্য এখনো একটা হোমলি অ্যাটমসফিয়ার আছে। এখানে দাঁড়াই, ভালো লাগছে। এবার তোমার লেখালেখি জগতে প্রবেশ এবং তোমার জীবনযাপন নির্ভর সবচেয়ে জরুরি। না লেখালেখি, সংক্ষেপে বলো না প্রথম থেকে বলো।
আচ্ছা, সংক্ষেপে প্রথম থেকে বলছি আর কি। না, মোটামুটি যখন মানে খুব একটা ভালো পড়তে পারি না বা লিখতে পারি না, কম বয়সে, একদম ছোট বয়সে, আর 10টা বাচ্চার মতো আমি ওই ছবি আঁকতাম, ওই মজার ছবি, অরণ্যদেবের ছবি আর কি প্রচুর আঁকতাম, বা এরকম মজা করা। তারপর নিজের ছোট ছোট কমিক্স করা। তারপরে আমি লিখতে কেন শুরু করলাম আমার এই মুহূর্তে খেয়াল নেই, কিন্তু ওই হাতে লেখা পত্রিকা বের করার একটা ব্যাপার ছিল। এটা বন্ধুরা ছিল আমার, নীলাদ্রি ছিল, নিজুম ছিল, অমিতাভ ছিল, অনেকে সৈকত টৈকত। হাতে লেখা পত্রিকা বের করতাম এবং তার বিষয়ে সবাই মানে রোমাঞ্চকর উপন্যাস লিখত, পাতায় পাতায় খুন হচ্ছে, গুলি চলছে আর কি, মানে তখন যেগুলো পড়তে মন চাইতো ওগুলো লেখা। লেখক হওয়ার কথা মানে এটা মাথায় এটা গৌণ ছিল। মানে খেলতাম ধর, বা গান বাজনা, নাটক নিয়ে মাতামাতি, খেলা নিয়ে মাতামাতির মতো, এটা ওই ওই একটা ওই তখনকার জীবনের একটা অঙ্গ ছিল। তারপর তো ছাপা টাপা শুরু হলো, কিন্তু মুশকিল কি আমি না লেখক হবো এটা কখনোই ভাবিনি, মানে আমি কিছু যে হব সেটাই ভাবিনি। এটা একটা আমার সমস্যা, মানে উচ্চ আশা ব্যাপারটা আমার মধ্যে কখনোই কাজ করে, একটা কিছু হতে হবে, মানে মানে এটা কখনোই কাজ করেনি। আমি বুঝতে পেরেছি শহরে আছি, ভাগ চলছে, স্বাধীন থাকতে আর একটা ইয়ে ছিল, ইচ্ছা ছিল যে জীবনকে যদি উপভোগ করতে হয় স্বাধীন থাকতে হয়, টাইম লাগে। এই করতে করতে না, কিন্তু ওই তাও লোকে বলতো লেখা ভালো হচ্ছে, লেখো টেখো, ছাপা টাপা হচ্ছে, খুব একটা এরকম সাংঘাতিক গল্প নেই, হয়ে গেছে আর কি। তারপরে যখন ছাপা আরম্ভ করলাম, যেখানে মানে প্রথম বয়সে লেখাটাকে যা পাঠাতাম ছাপা হয়ে যেত, কেউই না করেনি, ফেরত দেয়নি, স্ট্রাগল করতে হয়নি। এরকম চললো মোটামুটি। আমার বয়স যখন 24-25, তখন আমাকে মোটামুটি লোকে বলছে তুমি একদম প্রতিশ্রুতিমান লেখক বলে মনে হচ্ছে, তোমার এখন কলকাতায় যাওয়া উচিত। তো আমি কলকাতায় গেলাম, গিয়ে দেখলাম আমার একদম পছন্দ হলো। এখানে অনেক গুণী ব্যক্তি আছে, সেটা অন্য ব্যাপার, কিন্তু লেখালেখির সামগ্রিক পরিবেশ, মানে আমি এটা এখানে যেটা দেখছি তার সঙ্গে ওটা একেবারেই মেলে না। না, কলকাতা আর যাওয়া হবে না আর কি। এমনি কলকাতা আমার কাছে খুব সুন্দর বেড়ানোর জায়গা, কিন্তু ওখানে গিয়ে থেকে সাহিত্য চর্চা করবো এই ব্যাপারটা আমার কাছে পছন্দ হলো না আর কি। এবং এলাম, এবং লেখালেখি থেকে আমি প্রায় 14 বছর কিছু লিখি না। লেখার কারণ তখন আমাকে ইন্টারনেটের বুঝতে পেরেছে, মানে ইন্টারনেটটা আসছে আসছে শোনা যাচ্ছে, আমি কম্পিউটার একটা কিনে ফেলেছি, জোগাড় করে ফেলেছি অনেক চেষ্টা চরিত্র করে, ওই জায়গাটায় ঢুকে এলাম। তারপর 12-14 বছর আমার লেখার কোনো ইচ্ছে নেই, দুটো ব্যাপার ছিল। আমার মনে হচ্ছিল আমি লিখতে পারবো, কিন্তু তারপরে মনে হয়েছিল আমি কি লিখবো। মানে তার আগে পর্যন্ত যে সাহিত্য মানে পড়েছি, আমাদের শারদীয় সাহিত্য বা সাম্প্রতিক বাংলা সাহিত্য, ওই রকম কিছু লেখার ইচ্ছা ছিল, মানে একদম শারদীয় সাহিত্য লেখার আমার ইচ্ছা ছিল। বাইরে থেকে লিখতে হবে, বাইরে তার জন্য না দেখলাম যে আমার নিজের মতন ঘাটতি আছে, মানে কিছু জানি না যেগুলো একজন লেখক হিসেবে জানা উচিত, যেমন দেশের ইতিহাস, তারপরে মানুষের মন বিশেষ করে, এবং ইতিহাস মানুষকে কিভাবে প্রভাবিত করে, সময় মানুষকে কিভাবে নিয়ন্ত্রণ করে, এগুলো না উপন্যাস লেখার ক্ষেত্রে আমার কাছে খুব জরুরি মনে হলো যে আমি এটা আমার আরো বোঝা দরকার। যে আমি যখন একটা চরিত্রকে বিচার করছি, আমি চরিত্রটাকে আগেই ভালো বা খারাপ একটা ভেবে নিচ্ছি নাকি, এটা করতে গেলে লেখাটা সর্বনাশ হয়ে যাবে। তো এমনি বার্ড আইজ ভিউজ বলে একটা কথা আছে, ওপর থেকে বলাটা সোজা, এবার এটা দেখাটা আমাকে প্র্যাকটিস করতে হয়েছে। এটা ওটা সহজ ব্যাপার না। আমার পুরনো লেখা টেখা কটা আছে, উল্টা পাল্টা দেখলে মনে হয় তখন আমি এটা অর্জন করতে পারিনি। আমি যখন একটা গল্প লিখছি, কিন্তু চরিত্রটাকে না আমি ওই লেখার সময় আগে ভেবে নিচ্ছি এটা ভালো বা খারাপ হবে, এটা আমি আগে করতাম প্রথম দিকে। এইটা থেকে না বেরোতে পারলে হবে না, আর আমার লিখতে ইচ্ছাও করতাম না। তারপরে একটা সময়ের পরে আবার ইচ্ছে হলো, ততদিনে মানে 10-12 বছরের বিস্তর বইপত্র পড়েছি আর কি, যেগুলো যেগুলো পড়া হয়নি, গল্প উপন্যাস, আমাদের দেশের ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ফিলোসফি পড়তে, ফিলোসফি পড়াতেও আরম্ভ করলাম। যদি পড়া তাহলে আমার পড়াটা হয়ে যাবে।
এবং দুর্ভাগ্যবশত বছর খানেক পড়ানোর পরে দেখলাম আমার কাছে লোকে বলছে ফিলোসফি পড়তে আসছে। ফিলোসফির টিচার এসে আমার একটা নাম হয়েছে না, ভীষণ ইন্টারেস্টিং। মানে আমাদের আগে এটা কম্পালসারি ছিল, ওই জন্য মনে হয় ওই যুগের লোকদের যুক্তিবাদের প্রখর হতো, কম্পালসারি করা হচ্ছে একটা জিনিস পর্যন্ত। একটা সমস্যা ছিল লজিকটা। এই যে আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে না, লজিক মেয়েদের সাবজেক্ট, খুব ভ্রান্ত ধারণা। মানে বাঙালির খুব সমস্যা আছে, তারা মেয়েদের সাবজেক্ট ছেলেদের সাবজেক্ট বুঝে ফেলে। এটা কি করে হয় আমি জানি না। রং সম্পর্ক মার্কেট বলছে, রঙের আবার ছেলে মেয়ে কি বলে গেল সব মার্কিন ওই বিপণনকারীদের অবদান। তো এইটা বুঝলাম আর কি, যে না সত্যি একজন একটা ভালো উপন্যাসের পেছনে একটা লজিক কাজ করে। অ্যারিস্টটল বলেছিল যে মানে অসম্ভব বাস্তব ঘটনার চাইতে সম্ভাব্য অবাস্তব অনেক ভালো। মানে তরাই উত্তরের প্রথমে লেখা আছে, এমন একটা ঘটনা বাস্তব ভাবলাম যেটা অসম্ভব, মানুষ এটা চায় না, একটা অসম্ভব বাস্তবকে সে অনেক বেশি গ্রহণ করে। এইটা আমি তরাই উত্তরায় লেখার সময় একদম একদম মন্ত্র করেছি, যে আমি যেটা বলছি হুবহু তো বাস্তব নয়, কিন্তু যেটা বলছি এটা হতে পারত, জলপাইগুড়িটা এরকম হতেও পারত বা হতেও পারে। মানে ডিস্টোপিয়া না না, ডিস্টোপিয়া না, মানে এটা অ্যারিস্টটল প্লট, নাটকের প্লট সম্পর্কে বলেছিল, খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। বাস্তবের বর্ণনা দিচ্ছি তো, বাস্তবের বর্ণনা তো সাহিত্য হবে না, সেটা তো ফটোগ্রাফ হয়ে যাবে এখনকার দৃষ্টিতে, খুব একদম বাস্তব ঠিক। এবং এই বাস্তবের বর্ণনা থেকে তবে এমন একটা গল্প লিখলাম সেটা ভয়ঙ্কর অবাস্তব আর কি, যে হিন্দি ফিল্মের মূলধারার গল্প একদম পুরো বাস্তবের প্রেক্ষাপটাই আধারিত, কিন্তু যা কাণ্ড কারখানা হয় সেগুলো খুব অসম্ভব। অসম্ভব বাস্তবটা একটু হাস্যকর। মানুষ যেটা পছন্দ করে সেটা সম্ভাব্য অবাস্তব, ব্যাপারটা অবাস্তব কিন্তু হতে পারে। সুপারম্যান অবাস্তব, কিন্তু তার ওই কোয়ালিটি থাকলে সে হতে পারে, ও হচ্ছিল সম্ভাব্য অবাস্তব। এটা চিরকাল মানুষকে টেনেছে। আমি জলপাইগুড়ির জন্য না কোনো ইতিহাস সমস্ত বাস্তব পটভূমি তৈরি করার চাই, একটা সম্ভাব্য অবাস্তব জলপাইগুড়ি করার চেষ্টা করছে। এটাই আমার পক্ষে সম্ভব, মানে এটাই কেউ পারবে, যে শহরটা হয়তো এইরকম ছিল। পরবর্তী লেখার কথা আমি এটা ভাবি, সম্ভাব্য অবাস্তব হচ্ছিল খুব, যে কোনো আমি পরে দেখে যেটা প্রত্যেকটা যে কোনো ভালো সিনেমা হোক, গল্প হোক, উপন্যাস হোক, মানে যারা গল্প বলে বা ওইরকম একটা কিছু, এইটা খুব কার্যকর। পাতায় পাতায় খুন হচ্ছে, গুলি চলছে, তখন যেগুলো পড়তে মন চাইতো লেখক হওয়ার কথা, মানে এটা মাথায় এরকম না। আমি খেলতাম ধর, বা গান বাজনা নাটক নিয়ে মাতামাতি, খেলা নিয়ে মাতামাতি, কিন্তু এটা ওই ওই একটা ওই তখনকার জীবনের একটা অঙ্গ ছিল। তারপর তো ছাপা টাপা শুরু হলো, কিন্তু আমি না লেখক হবো এটা কখনোই ভাবি। আমি যেটা বলছিলাম আর কি, সম্ভাব্য অবাস্তব, এটা মোটামুটি আমার মানে সেকেন্ড, আমার লেখালেখির জীবনে দুটো ধাপ হয়, মাঝখানে ওই গ্যাপটাকে বাদ দেবো। সেকেন্ড মানে এই বর্তমান ইয়েতে দাঁড়িয়ে অনেক কমে গেছে, বছরে 2-3টের বেশি গল্প লিখি না। আমি পুনরাবৃত্তি ঘটাতে চাই, একই লেখা দুবার লিখে লাভ নেই, এইটুকুই আর কি। আচ্ছা, তুমি এখন কোন লেখা লিখছো সুব্রত? আমি তো ছদ্মনামে থ্রিলার রচনা করি, তার দ্বিতীয় ভাগ রচিত হচ্ছে এখন। লাল চন্দন নীল চন্দন পড়লে তো পুরো একদম জলপাইগুড়ি, হ্যাঁ লাল চন্দন নীল চন্দন পড়লে তো একদম জলপাইগুড়ির মানে অনেক গল্প উঠে আসছে, অনেকের সাথে রিলেট করতে পারছি। তুমি কি ওরকম মানে কাউকে রিলেট করে করে ব্যাপারগুলো লিখেছিলে? রিলেট না, মানে আমার না নান্দনিক জগতের লোকজনের সঙ্গে সম্পর্ক খুব কম। উনি আর অনান্দনিক লোকজনের ভিড়, যে আড্ডা মারতে যে মাঝে মাঝে বেরোই, তাদের সঙ্গেই দেখা হয়। এখন সবাই ভদ্রলোক, ছেলেপুলেকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে, খুব চিন্তায় আছে আর কি। ও তো ইংরেজি জানে না বেচারা, খুব চিন্তা করে, কি যে বলে মাঝে মাঝে আমাকে বুঝিও না। চিন্তা করিস না, ছেড়ে দেয়, ছেলে ইংরেজি মিডিয়ামে পড়ুক আর চাইনিজ মিডিয়ামে পড়ুক, সন্তানই তুই বাবার চোখে দেখবি, এটাই বল। তো সেটা না, এখন তারা সবাই ভালো। কিন্তু যখন এখানটায় আমি আড্ডা মারা আরম্ভ করি, মানে রোমাঞ্চকর মানে রহস্য কাহিনী সম্পর্কে এগুলো বলা দরকার। এটা কলেজের ফার্স্ট ইয়ার, 88, 25 বছর তারপর। এবার এইখানটা আড্ডা মারতে আসলাম কাদের সাথে, সেটা
একটা কিছু মানে মানে তাদের সাথেই যারা আর কি মাধ্যমিক অবধি পড়েছিল, তারপরে আর স্কুল বা কলেজ করতে পারেনি, তাদের মধ্যে কেউ ব্ল্যাকার হয়ে গেছে, সিনেমা হলে ব্ল্যাক করছে, কেউ হয়তো জলপাইগুড়ি শিলিগুড়ি সিন্ডিকেটে কাজ করছে, সুপার বাস গুলো চালু হয়েছে তখন ওখানে কন্ট্রাক্টারি করছে, বা ডুয়ার্সের বাসের কন্ট্রাক্টারি করছে। আবার আর একটা জেনারেশন যারা আমাদের থেকে বয়সে বড়, 10-12 বছরের বড়, তারা ওই দীপ্তি হল টু মিউনিসিপাল মার্কেট এই চত্বরটার মধ্যে তাদের বেশিরভাগ বসবাস। তারা একটা সময় মানে কম বয়সে নকশাল মুভমেন্টে জড়িয়ে পড়েছিল, তারপর পুলিশ বলেছিল শহর ছেড়ে চলে যাও, তো তারা অজ্ঞাতবাসী ছিল বিভিন্ন জায়গায়। পরে আবার তাদের মূল স্রোতে ফিরিয়ে এনে 71 যুদ্ধের পরে ভলেন্টিয়ার হয়ে মুক্তিযুদ্ধে সাহায্য করে তারা ছিল। এরা না, এরা মানে এই বন্দুক চালাতে আর কি করে বোমা বানাতে হয়, কোথায় কোন বোমা বানাবে, এইগুলো ছিল তাদের আলোচনার বিষয়। এবং ছোটবেলা থেকে আমাকে এগুলো খুব টানতো। আমি তো ফায়ার ব্রিগেডের প্রথম যেখানে ফায়ার ব্রিগেড ছিল তার উত্তর দিকের গলিটায় থাকতাম, আর আনন্দপাড়া বা আমার দাদু থাকতো। তো আমি মিউনিসিপ্যালিটি মার্কেটের মধ্যে দিয়ে শর্টকাট করে ওটাই যাওয়ার রাস্তা। আর ওদেরই পরিবারের আমার বয়সী ছেলেরা খেলার মাঠের বন্ধু, ওরা না একটা ওরা আমাদের ফাইনালি ওরা মানে ঠিক ঘরের লোক আমাদের সামনে আলোচনা করতো। কিন্তু এইসবই অশ্লীল আলোচনা না, কোথায় কোন বন্দুক পাওয়া যাচ্ছে, কোথায় কিভাবে বন্দুক বানাচ্ছে, কাকে কোন দিন পেটানো হবে, কার বাড়ি আগুন লাগানো হবে, কে কোথায় ভয়ঙ্কর ভয়ঙ্কর সব গল্প আর কি। তো এই সূত্র ছিল আর কি। আর আমাদের সময় না ভালো ছেলেরাও দেয়ার টেবিল ঘরে বসে থাকতো না, মাঠে খেলতে আসতো, মারপিটও করতে যেত নিজেরা লেখাপড়া। তো ওদের সূত্রে না ওরা এইদিকে আড্ডা মারতে, ওরাই মানে শহরের ওরাই যারা এই জায়গাটাকে খুঁজে পেয়েছিল, যেখানে এসে দুপাত্র মদ খাওয়া যাবে লুকিয়ে, তো দেখার নেই, ঠিক ফাঁকা একটু লুকি নেই, একটু একটু করে বসতি, আর একটু গাঁজা খাওয়া যাবে, এইটুকুই আর কি উৎসাহ। ওদের সূত্রে কলেজের বন্ধু বান্ধব নিয়ে আমরাও আসতাম আর কি। এই করতে করতে না, আর যেহেতু ছেলেগুলো খুব কম আসতো, আমাদের সঙ্গে এলাকার লোকজনদের বন্ধুত্ব হতে আরম্ভ করলো প্রথম। সুব্রতা ফ্রেম থেকে বেরিয়ে যাচ্ছ। নদিয়াদা, তখনও নদিয়াদা হয়নি কিন্তু তখনও গেরুয়া পড়তো না। তারপরে এই যে দোকানটায় বসে আমরা চা খেলাম, তার উল্টো দিকের দোকানটা ওই নদিয়াদার নাতির দোকান। আর যেই দোকানে বসে চা খেলাম সে তাকে ওই সময় থেকেই চিনি। তখন এইখানে দেখলাম একটা অদ্ভুত জীবন আছে, এখানে তারা বসবাস করে, মূলত পূর্ববঙ্গ থেকে আসা, আমরা নমশূদ্র বলি যাবে। এরা বসবাস করছে এবং এই জায়গাটাকে ওরা চাষ করে, প্রচন্ড পরিশ্রমী হয়তো, ফসল খুব ভালো ফলাতে পারে। তারা এখানে চাষ করছে, মানে এদের আর মানে ওই জীবন যাপনের যে সংগ্রামটা ওটা বাদ দিয়ে ওরা খুবই ভালো মানুষ, গান বাজনা করে, সংকীর্তন করছে, লোকগীতির আসর বসাচ্ছে, ঠিক আছে। আর একটা যেটা তা ওদের আগে থেকে এখানে যাদের গতিবিধি ছিল করিডোর হিসেবে ব্যবহার করতো। অ্যাকচুয়ালি ওরা কেউ গাঁজা পাচার করতো, কেউ কাপ সিরাপ পাচার করতো। সীমান্ত দিয়ে কাপ সিরাপ চালানোর একটা ঘাঁটি ছিল উল্টো দিকে মেখলিগঞ্জ, আর এদের ধরা পড়ার জায়গাটা ছিল তিস্তা ব্রিজ। চল ওইখানে চেকিং হতো, ওইখানে ধরা পড়তো, কেন না ওদের এটা পার্ট মেখলিগঞ্জ থেকে তিস্তা দিয়ে জিনিসপত্র নিয়ে ওরা এদিকে আসবে। আর ওই সময় একবার এখানে ঢুকে গেল আর হয়ে গেল নিরাপদ আর কি। তিস্তাটা ক্রস করাটা হচ্ছিল মানে এই চোরাচালানকারীদের পক্ষে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখনো যদি খবরে কাগজ দেখি তাহলে দেখবি তিস্তা ব্রিজের কাছে এত টন গাঁজা বাঁচা, ওই তিস্তা ব্রিজের কাছেই হবে। তাহলে এটাকে পেরিয়ে যাওয়া ওদের কাছে একটা চ্যালেঞ্জ। এরা না এমনি এসে খুব নিরীহ লোক, মানে এরা ক্রিমিনাল, মানে খুন করছে না বা ধর্ষণ করছে না। ও একটা যে ওদের কাছে কাপ সিরাপ বা গাঁজা বিক্রি করাটা ওরা খুব একটা অনৈতিক ব্যাপার। কি অনৈতিক ব্যাপার, লোক মদ খেতে পারে, গাঁজা কেন খেতে পারে, কাপ সিরাপও এদের যুক্তি খুব সরল হয়। তারপর বললো এই যে এটা ধরা পড়ার সিরাপ বলে না, কোম্পানি মাঝে মাঝে বিএসএফ কে তো হিসাব দিতে হয় যে এরা 6 মাস হয়ে গেল একটা ধরা পড়েনি, এমন তো হয় না। তো ধরা পড়ার জন্য আলাদা সিরাপ বানানো আছে আর কি, ধরে কিছু লাল জল কাটা আর কি। তা ধরো 3 ট্রাক সিরাপ ধরা পড়েছে,
ধরা পড়া সে আমরা বড় সিরাপ বিহারে তৈরি হয় ওটা। কি থাকে সিরাপটার মধ্যে? লাল শুধু জল, জল? লাল জল। উপরে ফেন্সিডিল বা কোরেক্স ওই সময় যে সমস্ত পেটেন্ট কাপ সিরাপ গুলো আর কি, যেগুলো চাহিদা বেশি ছিল, তার লেভেল লাগানো, লেভেলটা একদম নিখুঁত, ফট করে ধরা যায় না। ওগুলো ধরিয়ে দিত, 2-3 ট্রাক ধরা পড়লো, আবার ছাড়িয়ে এনে ওগুলোকে, একটা ভয়ঙ্কর চক্র আর কি। মানে তারপর আমি শীতলকুচি, তো বউ যখন আদাবাড়ি ঘাটে ছিল, সেটাই আগে, শীতলকুচি তো অনেক দূর, শীতলকুচি সেই হ্যাঁ, কোচবিহার অনেক ওই দিনহাটার একদম গোসাইনবাড়ির এপারে, মানে মানসাইয়ের এপারে আদাবাড়ি ঘাট, ওই কাছে ছিল স্কুলটা, 4-5 কিলোমিটার আগে। তো ওই চক্র আমি যেতাম তো মাঝে মাঝে, ওই কিছু তো ওই স্কুল গেলাম কি বলবো, তো একটা বাইক ফাইক জোগাড় করে ঘুরে বেড়াতাম সীমান্ত টিমান্ত দিয়ে ঘুরতে ঘুরতে, মানে শীতলকুচির 7 দিনে প্রতি সপ্তাহে 2 বার জওয়ানদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ লাগবেই আর কি। জওয়ানরা বন্দুক নিয়ে দৌড়াচ্ছে, কখনো গ্রামবাসীরা লাঠি নিয়ে দৌড়াচ্ছে। কি নিয়ে গন্ডগোল আসলে পড়ে বিভিন্ন বকরা নিয়ে গন্ডগোল। এই যে ওই যে সীমান্ত পার করবে, তো বিএসএফ এর ছাড়া কোনো মতেই তুই সীমান্ত পার করতে পারবি না, বিএসএফ এর হেল্প ছাড়া 1-2 দিন পারবে। তো হবে গরু পাঠাবে, কাপ সিরাপ পাঠাবে, এই পাঠাবে, বিএসএফ কখন কোন দিকে পোস্টিং এ থাকবে না, এগুলো তো জেনে নিতে হবে। লম্বা সীমান্ত তো, কাঁটাতার মানে প্রায় 1 কিলোমিটার কভার করতে হয় একটা জওয়ানকে, সে আবার সাইকেলে চলে যায় সীমান্ত লাগোয়া রাস্তাটা দিয়ে, কারণ গাড়ি নিয়ে বোধহয় ওই টহলদারি ভ্যান ছাড়া বেরোতে পারে। তো ও 1 কিলোমিটার যাবে, ওইদিকে আসবে, মাঝখানে যে কয়েক মিনিটের ব্যবধান তা পাচার হয়ে যাবে। আচ্ছা, আমাকে এখানে একজন বলেছিল, দাদা আপনার কাছে পুরনো ক্যাসেট হবে, অডিও ক্যাসেট আছে, তখন সিডির যুগটা আসেনি। হ্যাঁ, কিছু কিছু পুরনো ক্যাসেট আছে শুনি না, আর ক্যাসেট একটা ভালো কালেকশন ছিল, এখনো আছে। বলে কি আমি না 10 টাকা করে দিব, আর নাই কিন্তু বাজবে না, বলে না না আমি 10 টাকা করে দিব। চাইতে দিচ্ছি 10 টাকা দিব, তুমি ক্যাসেটের দাম 18-22 টাকা করে কিনি, এর বিশাল দাম তো আর কি পুরনো ক্যাসেট। বল না ক্যাসেটের ফিতে আপনি টেনে ছিটতে পারবেন, অডিও ক্যাসেটের ফিতে টেনে ছিটতে পারবেন, সরু হয়ে যাবে, ছিড়বে না যতক্ষণ আগুন দিচ্ছি। বলে আমরা ওগুলো দিয়ে মালগুলোকে পেঁচাই, ধরেন ইলিশ ওখান থেকে পাচার করতে হবে, মাছটাকে কাগজ দিয়ে পেঁচিয়ে বা প্লাস্টিক দিয়ে পেঁচিয়ে ওইটা দিয়ে পেঁচাই, এই দিক থেকে ছুড়বে, ওই দিক থেকে টানবে, টেনে 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 ক্যাসেটটা লাগিয়ে ছুড়ে দেয়। ক্যাসেটের ভিতরে খানিকটা বের করলেন, পেঁচায়, প্যাকেটটাকে পেঁচিয়ে দুটো শুদ্ধ ছুড়বে, ক্যাসেটটার দিকে এসে পড়বে, মাছটা ওই দিকে। এবার ঠিক আছে, বিএসএফ জঙ্গলের মধ্যে পড়ে যেতে, বিএসএফ চলে গেল, আবার একজন এসে ক্যাসেটটাকে টেনে তল দিয়ে ঢুকিয়ে দিল, আবার বিএসএফ চলে গেল, এবার আস্তে আস্তে এত শক্ত না, ওই যে কোথাও আটকে গেল না, টান দিল ছিড়বে, ওই গ্যারান্টি আছে, ওই জন্য টানার জন্য কি আবার, মানে এগুলো ওদের থেকে শেখানো। তারপরে মানে এটা করে আসলে একটা করিডোর হিসাবে ব্যবহার করতো, আর তখন লোকজনও কম ছিল, আর সংঘাতে নেই, একই সঙ্গে বসে হয়তো চা খাচ্ছে, আড্ডা মারছে, মানে মদ খেতে তো আস্তে আস্তে মানে অনেককে দেখতাম, টুকটাক করে দেখতাম না, আমরা ঠিক একা ভাবছি, ঠিক একা না, লোকজনও আসে আর কি। তার মানে এইটা একটা করিডোর ছিল, এই যে তাহলে করিডোর একটা প্রাকৃতিক বার যেভাবে বলা যায় না, করিডোর তো নদী পারাপার তো, এটাকে কেএলও লিঙ্কম্যান, আচ্ছা কেএলও লিঙ্কম্যানদের এটা করিডোর ছিল অনেকদিন পর্যন্ত, পরে পুলিশ করে দেয়, ওদের বক্তব্য অনুযায়ী। আসলে কেএলও মুভমেন্টের পর না এই দিকের প্রকৃতির সম্পর্কে প্রশাসন মানে সচেতন হয়েছে, ওরা যে রামসাই জঙ্গল ঢুকে কোথায় যেত পুলিশ এখনো পালালে খুঁজে পাবে না। তো ওদের সঙ্গে কথা বলে না, মানে আমি মানে ডুয়ার্সের রোমান্টিক সবুজে প্রকৃতি ঘেরা অরণ্য, একটা অন্ধকার জায়গা আছে, কারণ অর্থনীতি ভালো না এখানকার। জলপাইগুড়ি শহরটা পুরো জলপাইগুড়ি জেলাটা থেকে বিচ্ছিন্ন, আলাদা একটা ব্যাপার, তৈরি করা শহর তো। কোচবিহারের শহরের সঙ্গে যেন জেলার একটা রিলেশন আছে, বর্ধমানের আছে, আমাদের নেই। এখানে অর্থনৈতিকভাবে সচ্ছল লোকেরা, গোটা গ্রামটা অন্তত সেই সময় মানে গ্রামীণ জলপাইগুড়িটা আলিপুরদুয়ারকে বললে খুবই অর্থনৈতিকভাবে দুর্বল ছিল, ফলে আর একটা অসম্ভব করিডোর গোটা ডুয়ার্সটাই, যেটা আমাদের ওরা আর কি মানে ওদের অভিজ্ঞতা থেকে আমার জানা, গোটা ডুয়ার্সটা কিরকম একটা করিডোর, যে কত কিছু পাচার হয় এখান দিয়ে, এবং তারা এত অজস্র রুট, এত জঙ্গল, এত মানে খাড়ি, এত গোপন পথ, মানে প্রশাসনের পক্ষে ধরে ফেলা খুব অসম্ভব।
এবং লোক সংখ্যা এখনো ডুয়ার্সের একটু প্রত্যন্ত অঞ্চলে গেলে এখনো জনঘনত্ব অনেক কম, অনেক ফাঁকা জায়গা। আর এটা এখনই কিন্তু এই সন্ধ্যার পরে একদম নিস্তব্ধ হয়ে যাবে। শহরে ওদিকে যারা চাষবাসের কাজ করছে তারা যাবে। বিরাট এলাকা এটা, প্রায় এদিকে 10-12 কিলোমিটার মন্ডল ঘাটের দিকে। এইখান দিয়ে কোথায় কোন কাজ ঝোপের মধ্যে দিয়ে কে যাচ্ছে, অসম্ভব ব্যাপার ধরা। এবং তুই মানে এখন জল টল বিশেষ করে শরৎকালে যখন কাশফুলগুলো ফুটবে না, তো পুরো চর জুড়ে ফুটবে, এক রাস্তা হারিয়ে যাওয়ার আদর্শ জায়গা। মানে আমি ভাবছি ওদিকে যাবো, আসলে আমি চলে গেছি এদিকে। যার দিকে কাজ তো তুই একটা সময় আকাশ দেখে তো দিক বোঝা যাবে না, সূর্যটাকে হঠাৎ দেখবো উল্টো দিকে চলে গেছিস। তো ওরা এই রুটগুলো জানতো, কোন দিক দিয়ে গেলে কোথায় কোনটুকু নৌকোতে পার হতে হবে, কোথায় ভাসিয়ে দিতে হবে। ওই প্রান্তে ভাসিয়ে দিল, ওই কোনা থেকে তুলে নেবে জলে একদম। তো যখন আমি রোমাঞ্চকর কাহিনী লিখছি আমার কোনো অসুবিধা হয়নি। আচ্ছা, জাপানে আছে আর কি এটা। হ্যাঁ, ওরা মানে শুধু তা না, যৌন ব্যবসা যেটাকে আমরা বলি, এই মানে এটা যে এই যে অবাক হয়েছে না এই বিষয়টা বহুদিক আগে থেকে চালু হয়ে গেছিল। এটা শুধু এখানে না, সারা দেশেই এটার ব্যাপ্তি ঘটছিল, এখানেও ঘটেছিল। এবং সেটা আমারও জানা ছিল। আমি যখন প্রথম শুনি, মানে হ্যাঁ বলে আপনাদের শহর বলে জলপাইগুড়িতে থাকেন তো আপনারা সংস্কৃতির শহর করে। কলকাতার একটা ছেলে ছিল, বাপ তাড়িয়ে দিয়েছে বাড়ির থেকে, ও এখানে এসে ইয়ে করে আর কি, ট্রাক চালায়, ট্রাকের খালাসির কাজ করে আর গাঁজা বাজার করে। বলে আপনারা সাংস্কৃতিক শহর টর করো, আপনি আপনাদের শহরের সেক্স স্ক্যান্ডেল জানেন? স্ক্যান্ডেল তো অন্য ব্যাপার। বলে ওই তো একই ব্যাপার, কোথায় কি কোন হোটেল টোটেল ডিটেল জানে। আপনি এত করে জানলেন কি করে? বলে আমিই তো খোঁজ দিই, পোজো ঠেলা ছিল। বলে আমি এজেন্ট, এই আমাকে দেখে রাখেন, লাগলে চলে আসেন। থ্যাংক ইউ, কি করা যাবে। আচ্ছা, এই একটা সম্পর্কে আমরা একদমই অজানা ছিলাম। এই যে তোমার উপন্যাস করে জানতে পারলাম যে এইখানে আগে থেকে কাজ করছে, মানে টোপ দিয়ে তুলে নেওয়া। এইটা কি মানে আরো দিন দিন বাড়ছে সুব্রতদা, মানে ব্যাপারটা চা বাগান এলাকা। দেখ, এখানে না একটা কথা বলতে হবে যে নারী পুরুষের তো সেই অর্থ ভেদ নেই। এবার মেয়েরা যখন মানে তাদের বিকশিত হওয়ার সুযোগটা পাবে সমাজ থেকে, সে কিন্তু সব দিক থেকেই বিকশিত হবে। সে ক্রিমিনালও হবে, সে সায়েন্টিস্টও হবে, যেমন ছেলেরা হয়েছে। তাই আর কি। এবং তোমার উপন্যাসও তাই, ক্যারেক্টারটা খুব বোল্ড আর কি, মানে সে নিজেই যথেষ্ট। এই যে ব্যতিক্রম ক্যারেক্টার, মানে আমরা যেভাবে একটা এরকম সেক্স দেখাতে একটা মেয়েদেরকে যেভাবে দেখায়, ছেলেদেরকে যেভাবে দেখায়, এখানে উল্টো। মানে সুব্রত ক্যারেক্টারটাকে পুরো অন্যভাবে পোর্ট্রে করেছে। না, ওইটার এক্সপিরিয়েন্স হয়েছিল না, সে তো আরো ইন্টারেস্টিং। এটা মানে বলা উচিত হবে না, বলছি আর এডিট করবি কিনা পরে। আমাদের দিলীপ সিং ভোটে দাঁড়ালো, কালটু চিনিস কোথায়? হ্যাঁ হ্যাঁ, কালটু নির্দল প্রার্থী হয়ে গেল মিউনিসিপ্যাল ইলেকশনে 2010-এ। তখন একটা প্রচন্ড মানে ইয়ে চলছে, পলিটিক্যাল টার্মোয়েল চলছে। মানে বামফ্রন্ট সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে, কিন্তু লোকসভা হয়নি, বা মমতা আসেনি। নন্দীগ্রাম ইত্যাদি নিয়ে ভয়ঙ্কর চলছে চারদিকে। কালটু দাঁড়িয়ে গেল ভোটে। কালটু তো ওরকমই, কালটু 5 নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছে। আমি তখন সান্ধ্য জলপাইগুড়ি বলে একটা পত্রিকা, সান্ধ্য দৈনিক। তো কালটু বলল, সুব্রতা চল, তুই আমি কিরকম মানে আমার পজিশন তুই লিখবি, চল। আর কালটু আমাকে 2-3 দিন ধরে দিনবাজার ঘোরালো। দিনবাজার ঘোরা মানে দিনবাজারে যেটাকে মানে রেড লাইট এরিয়া, তার পেছনের বস্তি, এই সব মানে ঘোরালো। আলাপ টালাপ, আদর টাদর, মানে আলাপ পরিচয় করলো, কথা বললাম। সবাই বললো হ্যাঁ কালটু তো দারুণ রেজাল্ট করবে। কালটুর প্রশংসায় সবাই উচ্ছ্বসিত। আমি দেখলাম ওখানে মেয়েরাই সমাজ মাতৃতান্ত্রিক। বস, আমরা পিতৃতান্ত্রিক বানিয়ে ফেলেছিলাম, কিন্তু সমাজের মূল ছন্দই মাতৃতান্ত্রিক। সেটা ওখানে গেলে তুমি বুঝতে পারবে। ওই যে দাপট, পুলিশও কেঁচো হয়ে থাকে, বিকজ ওরা খুব অনেস্ট ওদের কাজকর্মের ব্যাপারে। হ্যাঁ, আমি এটা করছি, তোমার কি, আমার এটার অধিকার আছে, আমি করছি। তো ওইখান তখন মনে হলো যাচ্ছে না, এরকম চরিত্র যদি এমনি কখনো লিখি, এরা থাকবে, এদের ছায়া থাকবে, খুব বোল্ড হয়।
আর মেয়েদের তো সবসময় শারীরিক সংস্কার দিয়ে তো আঘাতটা করা হয়, তুমি অসুচি, তুমি অসতী, ওইটা যে সংস্কারটা কাটিয়ে উঠতে পেরেছে না, সে তাকে আটকানো খুব মুশকিল। এই না ওইটার এক্সপিরিয়েন্স হয়েছিল না, সে তো আর ইন্টারেস্টিং, এটা মানে বলা উচিত হবে না, বলছি আর এডিট করবি কিনা পরে। আমাদের দিলীপ সিং ভোটে দাঁড়ালো, কালটু চিনিস, কালটু নির্দল প্রার্থী হয়ে গেল মিউনিসিপ্যাল ইলেকশনে 2010-এ। তখন একটা প্রচন্ড মানে ইয়ে চলছে, পলিটিক্যাল টার্মোয়েল চলছে, মানে বামফ্রন্ট সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে, কিন্তু লোকসভা হয়নি বা মমতা আসেনি, নন্দীগ্রাম ইত্যাদি নিয়ে ভয়ঙ্কর চলছে। ব্যাপারে যেটা বলছিলাম যে যেটা পারফর্মিং আর্ট, যে আবৃত্তি করা, নাটক করা, সিনেমায় অভিনয় করা, এক্ষেত্রে আর্টিস্ট মানে যে পারফর্ম করছে তাকে তো প্রস্তুত মঞ্চে থাকতেই হবে। ফলে এর সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো যেমন মানে সাজসজ্জা করা, ফ্যাশন বা মিডিয়ার সামনে আসা দরকার আছে, কারণ লোকের মুখটাকে জনপ্রিয়, হ্যাঁ মানে এগুলো তো মানে তোমার তাকে জনপ্রিয় হতেই হবে না, হ্যাঁ হবে না আর কি। যে ফিল্মে অভিনয় করে তাকে এটা করতেই হবে, মানে ক্যামেরাতে অজস্র বাইট দিতে হবে, করতে হবে এটাই। কিন্তু লেখককে যত অন্তরালে থাকতে পারে, লেখক যদি বিখ্যাত হয়ে যায় তাহলে এটা মার্কেজের একটা খুব ইয়ে আছে যে আমার সমস্যা হয়ে যে আমি বিখ্যাত হয়ে গেছি বলে আমি এখন ওই কাফে থেকে আড্ডাটা মারতে পারবো না, এখন আমার দিকে লোকে তাকাবে, আমি আর কি লোককে দেখবো, তখন আর ওই জীবনটা মানে জীবন যাপনের ব্যাপারটা মনে হয় লেখকের কাছে উঠে আসে না। না তো ওই জন্য বলেছে, ওই জন্য মার্কেজ হচ্ছিল না, ওই কলম্বিয়া ছেড়ে যেতে চাইতো না। ওই যে গ্রামে কলম্বিয়াতে কেউ কাউকে পাতা দেয় না, তুমি যেই হও, ওদের একটা ব্যাপার স্যাপার আছে ওখানে, খুব পিকুলিয়ার মানে জীবনযাত্রা আছে, সন্তানের পিতাকে কেউ জিজ্ঞেস করে না, মায়ের নাম কি, মা আছে ব্যাস যথেষ্ট। অসম্ভব মাতৃতান্ত্রিক সমাজ একটা কলম্বিয়াকে আমরা যদি জানি। কিন্তু উনি তো নোবেল পেয়ে গেছিলেন, সেটা যদি স্বাভাবিকভাবে হয়ে যাবে অন্য কথা, এইটা না, কিন্তু লেখকের এইটা মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত না। দুই, ওকে না ওর লেখাটা লিখতে হবে, একদম ওর লেখাটা লিখতে হবে, যে আর যা মানে এইটাই হয়ে যায় না মুশকিল আমাদের। এটা অন্য কোথাও আছে কিনা জানি না, আমাদের বাংলা সাহিত্যের একটা সমস্যা, 2-3টা পত্রিকা হাউস মানে এখানেই সবাই লেখার চেষ্টা করে, এবার ফলে একটা গোষ্ঠীভুক্ত হয়ে গেল। তুই যখনই গোষ্ঠীভুক্ত হবি তখনই তোর ব্যক্তিগত চিন্তাতে গোষ্ঠীর ছাপ পড়বে। আমি গোষ্ঠীকে সন্তুষ্ট রাখার চেষ্টা করবোই, মানুষ যদি এই যে গোষ্ঠীবদ্ধ লেখালেখিটা না সমস্যা হয়ে গেছে, এটা হয় না। ফলে লেখার মধ্যে না মানে একজনের লেখা আরেকজনের নামে ছাপা হয়ে গেল, অনেক সময় বোঝা যায় না, সিগনেচারটা নষ্ট হয়ে যাচ্ছে। এর মানে নয় যে যারা এখন লিখছে তারা লিখতে পারছে না, তা নয়, তাদের লেখার ক্ষমতা আছে, কিন্তু না ধরে নিয়েছে এইভাবে এই লিখলেই আমি বিখ্যাত হব। ফলে যেটা খারাপ লাগে, আমাদের সমাজে তো খুব কি ভালো অবস্থা চারপাশে, সাহিত্যেই ছাপটা পাচ্ছি না। একটা রোমান্টিক ঘেরাটোপের মধ্যে সবাই ঢুকে বসে আছে, সুন্দর সুন্দর নাম, সুন্দর সুন্দর চরিত্র। আর এখন মধ্যবিত্ত জীবনের ক্রাইসিস গুলো প্রায় একই সবারই, মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত জীবনে। নরেন্দ্রনাথ মিত্র যখন লিখতেন তখন ব্যাপারটা আলাদা ছিল। ফলে এই ক্রাইসিস গুলোতে না গল্পগুলো একঘেয়েই হবে। ক্রাইসিস কোথায় আছে? এখানে যারা বসবাস করে তাদের মধ্যে, যারা জীবনের সঙ্গে লড়ছে তাদের মধ্যে ক্রাইসিস, তাদের মধ্যে বৈচিত্র্য। কিন্তু আমার সঙ্গে তো জীবনযাপনের খুব একটা পার্থক্য হবে না, মানে ক্রাইসিস গুলো এই ছাপটা এসে পড়ছে, এটাই দেখছি আর কি। শারদীয় সাহিত্য বা বিভিন্ন সাহিত্য পড়তে গেলে দেখা যাচ্ছে যে কেমন জানি একটা রোমান্টিক ঘেরাটোপে সবাই ঢুকে বসে আছে। এইটা ফেস করতে হবে তো। তারা কি খুব মানে এখনকার লেখকরা কি খুব মানে সেফ খেলা থেকে বড় ব্যাপার, কোন জায়গায় গিয়ে তারাও ক্যামেরার সামনে এসে বক্তৃতা দিতে বেশি পছন্দ করছে বলে মনে করছো? না মানে বিখ্যাত হওয়ার একটা প্রবণতা তো কাজ করছেই, তাতে বিখ্যাত হবে তো, মানে সে জানবে যে লেখে, কিন্তু কি লিখেছে সেটা কেউ পড়বে না। আমি এমন অনেক লেখককে জানি যাতে সবাই চেনে কিন্তু তার লেখা কেউ পড়ে না। আমি নিজে বই বিক্রির অভিজ্ঞতা থেকে বলছি, আমি অ্যাকাউন্ট প্রকাশনার সঙ্গে যুক্ত ছিলাম 6-7 বছর। সব চেনে লেখককে, সবাই জানে সবখানে নাম, সবখানে, কিন্তু বই বিক্রি করার সময় টাকা দিয়ে কেউ বই কিনে পড়ছে না, কারণ তার বইগুলো একই রকম হচ্ছে। আমি পাঠককেও দোষ দিচ্ছি না। যখনই সে বেশি লিখবে তখন রিপিটেশন হবে, কারণ তার দেখার পরিধিটা সংক্ষিপ্ত, তো বৈচিত্র্য আসছে না।
এবং সে চেষ্টাটা করছে না। যেটা এখনকার খুব বিখ্যাত লেখক আনন্দ পুরস্কার পেলেন, খুব ভালো হাত শরণজিৎ বাবু, কিন্তু 3টে উপন্যাসের পর 4 নম্বরটা যখন পড়বে দেখবো 1 নম্বরটার মতো। এই একটা সমস্যাটা হয়েছে। একদম। ফলে যে পড়েনি তার 1-2 বই পড়তে খুব ভালো লাগবে, এটা সব লেখকের ক্ষেত্রে এখন হচ্ছে, কিন্তু যখন 3 বা 4-এ যাবে আর ভালো লাগবে না, একই জিনিস পাচ্ছে। এই সমস্যাটা হবে, এটা থেকে লেখকদের বেরোনো উচিত, ভীষণভাবে বেরোনো উচিত। অত ভয় পেলেন আমার মতো না লেখা সিনেমা করতে আসা উচিত না। জীবনে যদি ভয় থাকে তাহলে এই দিকে না আসা উচিত না। তাহলে ওই ঠিক আছে, যেরকম লোকে পছন্দ করে ওরকম লিখবে। সত্যি করে সাহিত্য করতে হয়, সিনেমা করতে হয়, অত জীবনে ভয় রাখলে এটা ভীতু মানুষের জায়গা নয়, একদমই তাই। আর এমনি যখনই একটা মানুষ আর কি সেলফ ডিপেন্ডেন্ট হয় তার মধ্যে এমনি একটা আত্মবিশ্বাস কাজ করে, এটা তো একটা খুব স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, তোমার একটা অন্য প্রশ্ন করি, শেষ প্রশ্ন। ডুয়ার্সে এই যে এবং ক্রাইম এবং স্মাগলিং এবং সেক্স র্যাকেট, এইটার পেছনে কি শিল্প না হওয়া বা উন্নতি না হওয়া বা কোনো ডেভেলপমেন্ট না হওয়া, এইটা কি দায়ী? আবার অন্য দিকে দেখতে গেলে এই না হওয়াটাই হয়তো ডুয়ার্সকে নর্মাল রেখেছে, হলে হয়তো পাল্টে যেত। এটা না, একটা অর্থনৈতিক ব্যাপার তো থাকেই। মানে এখন যুগটা অন্যরকম, কিন্তু ওই সময় অর্থনীতিটাই বড় কথা ছিল আর কি। মানে ওইটা ঠিক নারী স্বাধীনতার মানে একটা বহিঃপ্রকাশ না, কিন্তু অনেক বাধ্যতা ছিল। মানে চা বাগানগুলো দুর্বল হতে আরম্ভ করতো তো, এবং ভীষণভাবে অর্থনৈতিক কষ্টটা আর কি ডুয়ার্সে। আর এখন নয়, বানারহাটে গেলে জল চাইলে পাবি, তখন বানারহাটে গিয়ে 1 গ্লাস জল চাইলে কেউ দেবে না, কারণ জলের এত অভাব। মিষ্টির দোকানে মিষ্টি না খেলে তোকে জল দেবে না। উঁচু তো অনেক, মানে সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচু জল। এখন তো এরকম না অজস্র সমস্যা ছিল ডুয়ার্সের, যেটা জলপাইগুড়ি শহর থেকে যারা ওই যাতায়াত করতো কর্মসূত্রে ওদের চোখে পড়তো, বা ও যদি লাটাগুড়ির অভিজ্ঞতা থাকে ওর চোখে কিছু কিছু পড়বে। অনেক সমস্যা ছিল, যাতায়াত একটা বিরাট সমস্যা। বাস অনেক কম ছিল, এখনো আছে কম, এখনো অনেক কম। এই সব মিলিয়ে ব্যাপারটা হয়েছে। আর বাইরে থেকে লোকজন যারা চলে এসছে তারা হয়তো জন আসাম থেকে এসছে, সবাই তো সচ্ছল বা সলভেন্ট আসেনি, বা যারা বাংলাদেশ থেকে এসছে অনেকে হয়তো সেই জায়গাটাই ঘটনাচক্রে চলে গেছিল। আবার এইটা না, এটা বেড়েছে যখন এটা পর্যটন হাব হলো। পর্যটন হাব হওয়ার পরে না আরো বেড়েছে, এটা টুরিস্টদের এক ধরনের চাহিদা মেটানো। এটা আমরা দার্জিলিং এর সমস্যা না হওয়া পর্যন্ত ডুয়ার্সে কে বেড়াতে আসতো? কেউই আসতো না। পর্যটন হাব হওয়ার পরে প্রথম দিকে পর্যটন না খুব মানে অনিয়ন্ত্রিত ভাবে বেড়েছে, যেখানে সেখানে রিসর্ট হয়েছে, অনুমতি হয়নি, যে রিসর্ট বানিয়ে ফেলেছে। তখন আমি দেখতাম যে জলপাইগুড়ির বেশ কিছু ছেলে বা পুরুষ, এদের এইটাই টার্গেট ছিল, ওইখানে গিয়ে ফুটি। কেউ দেখার নেই, কেউ জানবেও না, চিনবেও না। জলপাইগুড়িতে বড় হয়েছে, জলপাইগুড়িতে কিছু করা অনেকদিন পর্যন্ত খুব মুশকিল। এখানে এই কাকার বন্ধু, বাবার বন্ধু, মানে চিনে ফেলবেই তোকে রাস্তায় বেরোবে কোথাও কিছু করলে। আমরা সিগারেট খেতে কত দূর যেতাম। আমাদের সময় যারা প্রেম করতো শহরে, মানে খুব মানে অনেক পরিকল্পনা করে বেরোতে হতো যাতে বড়দের চোখে না পড়ে যায়, রিপোর্ট না হয়ে যায়। এইগুলো অনেক জটিল এবং প্রক্রিয়া, নিশ্চয়ই নিয়ে সমাজতাত্ত্বিক গবেষকরা কাজ করেছে, তাদের মানে রিপোর্টে বেরোবে অ্যাকচুয়াল ঘটনাটা কি। কিন্তু আমরা এটা দেখেছি, জানি। লেখকের কাজ এটা হচ্ছে, কেন হচ্ছে তার তো বিশ্লেষণ করা আমার দায়িত্ব না, বাট এটা হয়। সুব্রদা, লেখা নিয়ে কি বলবে? জলপাইগুড়ি লেখা নিয়ে কি বলবে? তুমি অনেকদিন ধরে লিখছো, বহু বছর ধরে লিখছো, সেখানে সেটার লেখা আর এখনকার লেখা না, অফ দ্য রেকর্ড। এটা তোমার বলো না কথা। performing art